আপনাদের ক্লাসের রেকর্ডিং এ আমি একটা প্রবলেম দেখলাম যে রেকর্ডিংটা একটা জায়গায় স্টাক হয়েছিল। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার যে আরেকটা অনলাইন ক্লাস আছে 33F, আজকে তো আমরা করতেছি কি F2, হ্যাঁ, F1 যেটা, হুম, ওদের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব লেকচার 1-এর, ওইটা একটু দেখবেন। আমি দেখলাম যে আপনাদের ফার্স্ট লেকচারের ভিডিওটা একটা জায়গায় স্টাক হয়ে আছে, আমার অডিও আসছে কিন্তু কোনো কারণে আমার প্রেজেন্টেশনটা ওইখানে একটা একটা স্লাইডে আটকে ছিল। তো একই কথাই হয়তো দুইবার বলি, তো সেই ক্ষেত্রে একই লেকচার আমি ওদের ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি, জি জি, স্যার। দেখতে পাচ্ছি। ওকে। তো আজকে যেই টপিকটা পড়বো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার উপর মিড টার্ম কুইজ বা এই জিনিসগুলো আসবে। সেটা হচ্ছে যে এথিক্যাল কনসিডারেশনস ইন ডিসিশন মেকিং। তো যেটা সমস্যা হয় যে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের এথিক্যাল ইস্যু যখন আসে, তো তখন দেখা যায় ক্ষেত্র বিশেষে সিনিয়র ম্যানেজমেন্ট, হ্যাঁ, 4-5 জন ম্যানেজার থাকতে পারে, অথবা কোম্পানির সিইও বা প্র্যাকটিক্যালি মালিক যারা থাকে, হ্যাঁ, তারা বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে এথিক্যাল ইস্যুটা কিভাবে সলভ করা সম্ভব। তো এটারই এক ধরনের একটা সিমুলেশন আমরা দেখব আমাদের পার্সোনাল লাইফের উপর বেস করে। তো এইটা এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার একটা টেকনিক আছে। আমি টেকনিকটা আলোচনা করব, প্র্যাকটিস করব আমরা সবই, এবং আস্তে আস্তে জিনিসটা আমরা করব। সো আমরা ইথিক্যাল কনসিডারেশন এর জন্য যে ডিসিশন মেকিং প্রসেসটা আছে, এটা আপনাদের বইতেও আছে, বাট আমরা হুবহু বইয়েরটা যে ফলো করব তা না, আমরা নিজেদের মতো একটা মডিফাইড একটা স্মল স্কেলে, কারণ আমাদের তো টাইম লিমিট থাকে, হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার দেওয়ার একটা টাইম লিমিট থাকে, তো ওইভাবে আমরা একটু মডিফাই করে নিই যাতে প্রসেসটাও ঠিক থাকে, প্লাস আমাদের টাইম লিমিটের ভিতরেও অ্যান্সারটা দেওয়া যায়। আচ্ছা, আপনি স্যার দেখতে পাচ্ছেন তো আমার স্লাইড, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। আমি স্টেপস গুলো একটু একটু করে বলি, তারপরে আমরা একটা উদাহরণ দেখবো, তারপরে একটা ওয়ার্কও করবো। আচ্ছা, কেউ আসলো আবার? হ্যাঁ, রেজওয়ানুল হক রাতুল, জি স্যার বলেন। স্যার, আমাদের যে বইয়ের কথা বললেন এইমাত্র, আমরা কি কোনো বই ফলো করব এই হ্যাঁ, এই হ্যাঁ, সাবজেক্টের জন্য? ফার্স্ট ক্লাসে ছিলেন না স্যার? স্যার, আমি রাস্তায় ছিলাম তো ওদিন, তাই কিছু আচ্ছা, কিছু আচ্ছা। জায়গায় ইন্টারনেটের সমস্যার কারণে মিস গেছে স্যার এই আমার ওটা। এই যে টেক্সট বইটা দেওয়া আছে ক্লাসরুমে, হ্যাঁ, এখানে দেওয়া আছে। আমি এখান থেকেই পড়াচ্ছি, তবে আহ, একটু মডিফাই করে পড়াচ্ছি, কারণ অনেক কিছুই দেখা যাচ্ছে এটা তো একটা আমেরিকান টেক্সট বুক, অনেক কিছু ওদের দেশের আইন অনুসারে লেখা, যেটা বাংলাদেশে ওরকম একটা অ্যাপ্লিকেবল না। তো এরকম ভাবে আমরা আমরা ওভারঅল ক্লাস লেকচার ফলো করব। হ্যাঁ, আর শুধু স্লাইড পড়বেন না, হ্যাঁ, স্লাইড আসলে এটা আমি জাস্ট খালি আমার নিজের জন্য বানিয়ে নিয়ে আসি। আমাদের পড়ার টপিক অ্যাকচুয়ালি টেক্সট বই। সো আমরা যেই টপিকটা পড়বো আপনারা টেক্সট বইটাতে আবার ব্যাক করবেন এবং একটু রিডিং পড়বেন, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো কিছু মেমোরাইজ বা মুখস্থ করার চেষ্টা করবেন না, কারণ মেমোরাইজ করে খুব একটা ভালো উত্তর দেওয়া যায় না, এটা একটু পরেই বুঝবেন। আচ্ছা, তো প্রথমেই আসি হচ্ছে যে আপনাকে প্রথম স্টেপটার নাম হচ্ছে ডেভেলপ প্রবলেম স্টেটমেন্ট। তো প্রবলেম স্টেটমেন্ট বলতে যেটা বোঝায়, আপনাকে যে এথিক্যাল ইস্যুটা দেওয়া হবে সেই ইস্যুটা এক লাইনে, ঠিক আছে, উইদিন ওয়ান সেন্টেন্স আপনি কি এথিক্যাল ইস্যু স্টেট করবেন, বা মূল প্রবলেমটা কি হচ্ছে সেই প্রবলেমটা আপনি আহ, খুব ক্লিয়ারলি রাইট করবেন, কিন্তু লিমিটেশন হচ্ছে একটা সেন্টেন্সে লিখতে হবে। এখানে 2টা 3টা 4টা সেন্টেন্স দাঁড়িয়ে দিয়ে লেখা যাবে না। আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারেন, কিন্তু ইন টোটাল সেন্টেন্সের সংখ্যা কয়টা হবে স্যাররা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার, জিনিসটা একটু আবার বলবেন? হ্যাঁ, মানে আপনাকে একটা ইথিক্যাল ইস্যু দেওয়া হবে, আমি একটু পরেই দেখাচ্ছি। তো এই এথিক্যাল ইস্যু থেকে একটা সিঙ্গেল প্রবলেম স্টেটমেন্ট লিখবেন, যেটার মধ্যে ওই এথিক্যাল ইস্যুটা ক্লিয়ারলি স্টেট করা থাকে। এবার বুঝতে পারছেন আমার কথাটা? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এটার প্র্যাকটিসটা যখন আমরা একটু দেখব, তখন
এর আগে আমি আপনাদের যে সিচুয়েশনটা বলবো সেটা হচ্ছে ডেইলি সেলস এর টার্গেট। আচ্ছা, ডেইলি সেলস টার্গেট বলতে কি বোঝায় কেউ বলতে পারবেন? যেহেতু আমরা অলরেডি অনেকেই জবে টবে থাকি, জব করি। মানে প্রতিদিন কোম্পানি থেকে একটা টার্গেট দেওয়া হয় যে আজকে এতটুকু সেল করতে হ্যাঁ, হবে। ভেরি গুড। আহ, তো আমরা এরকম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেখতেছি, যে সিচুয়েশনটার মধ্যে এরকম কোম্পানি থেকে এরকম একটা সেলস এর টার্গেট দেওয়া হয়েছে। ধরেন কথার কথা বললো যে 1 লক্ষ টাকার সেলস আনতে হবে। তো ম্যানেজারদের মিটিং এ এই জিনিসটা জানায় দেওয়া হলো যে এখন থেকে প্রতিদিন 1 লাখ টাকা সেলস আনতে হবে। এটার উপর কোম্পানির গ্রোথ নির্ভর করতেছে, কোম্পানির সাস্টেনেবিলিটি নির্ভর করতেছে। সো আমরা অনেক গবেষণা করে দেখলাম ডেইলি 1 লাখ টাকা সেল না হলে কোম্পানি টিকবে না। ভালো কথা। তো এখন ম্যানেজাররা নানান ধরনের সিস্টেম বের করতেছে। কেউ হয়তো অনলাইনে প্রোডাক্ট সেল করা শুরু করলো, কেউ হয়তো এই যে মনে করেন যে মসজিদের সামনে লিফলেট দেওয়া শুরু করলো। হ্যাঁ, এই যেমন আমরা যখন শুক্রবার ক্লাসে আসি, দেখেন না যে আগোরা ইয়ার সামনে, পানি ভবনের সামনে লিফলেট দেয়। এগুলা কেন দেয়? সেলস বাড়ানোর জন্য, তাই না? নিশ্চয়ই তাদের একটা টার্গেট আছে। তখন তাদের ম্যানেজার সিদ্ধান্ত নিল, আচ্ছা এখানে অনেক মানুষ আসে, তো তাদেরকে আমাদের আগোরার বিভিন্ন অফার সম্পর্কে জানানো দরকার, যাতে সেলসটা বাড়ে। তো এরকম বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি নিচ্ছে। তো একজন পার্টিকুলার স্টোরের ম্যানেজার, সে যেই সিদ্ধান্তটা নিল সেটা হচ্ছে, সে তার এমপ্লয়ীদেরকে বলে দিল যে 1 লক্ষ টাকার সেলস প্রতিদিন আনতে হবে। এই টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত দোকান খোলা। এখন রাত 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, ডাজেন্ট ম্যাটার। এবং এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্টও দেওয়া হবে না। এটার জন্য কোনো ওভারওয়ার্ক পেমেন্টও নাই। ভালো লাগলে চাকরি করো, না লাগলে চলে যাও। লোকের অভাব নাই। দুনিয়ার লোক বেকার বসে আছে চাকরির জন্য। সো কাজ করলে করো, না করলে নাই। তো এখন যারা লোকেরা আছে তারা বেচারা ভাবতেছে যে হায় হায়, দেশে চাকরির যে অবস্থা, এটা জবটা চলে গেলে তো আরেক বিপদ। হ্যাঁ, তো করি, কিছু করার নাই, কাজ করি। তো এখন কোন একটা কোয়ার্টাইলে Q1 Q2 বা কোন একটা ইভালুয়েশন পিরিয়ডে দেখা গেল যে ওই পার্টিকুলার ম্যানেজার মাসের মধ্যে 20-22 দিনই 1 লাখ টাকার সেলস আনতে পারে। কিন্তু অন্যরা হাজার পরিশ্রম করেও বা হাজার টেকনিক খাটাও ঠিক মতো সেলস এর টার্গেটটা আনতে পারে না। বুঝতে পারছি স্যাররা? জি স্যাররা কি স্যার। আমার গল্পটা জি শুনছেন? বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝতেছি স্যার। এখানে আমাদের সামনে একটা সিচুয়েশন দেওয়া হচ্ছে যে যে একটা পার্টিকুলার স্টোরের ম্যানেজার, সে ওভারওয়ার্ক পেমেন্ট ছাড়াই রাত 2টা 3টা পর্যন্ত তার দোকান খুলে তার সেলস টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করে। তাহলে আমাদের ফার্স্ট টেস্ট, এই এথিক্যাল ডিসিশন মেকিং এর প্রথম স্টেপটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা লেখা। হ্যাঁ, স্টেটমেন্ট প্রবলেম স্টেটমেন্ট। আচ্ছা, এখন প্রবলেম স্টেটমেন্টটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল লাইনে আপনি এইটার এথিক্যাল ইস্যুটা লিখলেন। একটা সিঙ্গেল লাইনে কি ইথিক্যাল ইস্যুটা কি বা কি ইথিক্যাল প্রবলেমটা কি, ওইটা আপনি স্টেট করবেন। এখন এটা এক একজন এক এক ভাবে লিখতে পারে। আমি একটা লিখলাম, আরেকজন আরেকটা লিখবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মেইন ইস্যুটা ডিটেক্ট করতে পারতেছে কিনা এটাই হলো মেইন কথা। এখন যে যেরকম সেন্টেন্স ওয়ার্ড স্ট্রাকচার ইউজ করেন কোনো সমস্যা নেই। তো যেমন আমি কথার কথা একটা কিছু লিখলাম, হ্যাঁ, যে দ্য ম্যানেজার wants his employees to work overtime without any payment to achieve the daily sales target set by the owner. আমি এইভাবে লিখলাম, আরেকজন আরেকভাবে লিখবে, ডাজন্ট ম্যাটার। স্যাররা কি বুঝতেছি? জি স্যার। জি হ্যাঁ, জি তার মানে এখানে আমি কয়টা সেন্টেন্স লিখতে পারবো? একটা সেন্টেন্স। এবং এই একটা সেন্টেন্সে আমার মূল ইথিক্যাল ইস্যুটা আমাকে এখানে লিখতে হবে, যে মেইন প্রবলেমটা কোন জায়গায়। হ্যাঁ, এটা কিন্তু খুব ভাইটাল, কারণ এই জিনিসটার উপরই নির্ভর করতেছে আপনার অ্যান্সার কোন দিকে যাবে। আপনি এথিক্সের বলতে পারেন যে এটা তো ম্যাথমেটিক্স না, কিন্তু এখানে একটা লজিকের বিষয় থাকে। হ্যাঁ, তো এই লজিকের বিষয়টাই নির্ভর করতেছে যে এই অ্যান্সারটা ভালো হবে না খারাপ হবে। এটা অনেকখানি নির্ভর করতেছে এই ছোট্ট এক লাইনের প্রবলেম স্টেটমেন্টটার উপর। আচ্ছা, সমস্যা নাই, এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো। আমি তো আপনাদের সাথে আছি।
তারপরে যেই কাজটা আছে সেটার নাম হচ্ছে আইডেন্টিফাই অল্টারনেটিভস। তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্টে যেই এথিক্যাল প্রবলেমটা আইডেন্টিফাই করলাম, এখন এইটার ৩ থেকে ৪ টা অল্টারনেট সলিউশন দিতে হবে আপনাকে। হ্যাঁ? তো বেসিক্যালি হয় কি, যখন ওই যে ম্যানেজাররা বসে, আমি বলছিলাম যে কর্পোরেট লাইফে কোনো একটা ইথিক্যাল ইস্যু যখন অ্যারাইজ হয়, তখন তারা আলোচনা করে এবং আলোচনার মাধ্যমে একেকজন ম্যানেজার একেকটা প্রবলেমের সলভ দেয়। এর মধ্যে তখন একটা আলাপ আলোচনা শুরু হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোন প্রবলেমের সলভটা সবচেয়ে ভালো, সবচেয়ে এফেক্টিভ। হ্যাঁ? তো আমাদের এইটাই হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। কিন্তু এই জায়গায় ইথিক্যাল ব্যাপারটা আসবে কবে, এটা একটু আমরা নিচের দিকে দেখতে পারবো। তো এরপরে স্টেপটা হচ্ছে আইডেন্টিফাই অল্টারনেটিভস। হুম? বা বেসিক্যালি আমরা হুম, এখানে অনেক কিছু আপনি এখানে এগেইন এই স্টেপগুলোর নাম যে মুখস্থ লিখতে হবে তা না। তবে প্রবলেম স্টেটমেন্ট থাকবে। আপনি এখানে লিখতে পারেন যে পসিবল অল্টারনেটিভস, হ্যাঁ, লিখতে পারেন। কেউ হয়তো লিখলো আইডেন্টিফাইং অল্টারনেট সলিউশনস। হ্যাঁ, এরকম অনেক কিছু আপনি একেকজন যে যেভাবে লেখে আরকি। আল্টিমেটলি জিনিসটা সেম থাকতে হবে। হ্যাঁ, এখানে কোনো কিছুই যে মুখস্থ করতে হবে তা না। আচ্ছা, তাইলে কয়েকটা অল্টারনেট সলিউশন কিরকম হইতে পারে? যেমন একটা অল্টারনেট সলিউশন হইতে পারে, শিওর না, বাট একেকজন একেকভাবে লিখবে। তো কেউ হয়তো বলল যে আম মনে করেন যে এরকম রিকোয়েস্টিং দ্য ওনার টু লোয়ার দ্য সেলস টার্গেট। হ্যাঁ, হইতে পারে না স্যাররা? যে আমি এমন একটা এরিয়াতে আছি যেই এরিয়াতে আসলে এমনিই মানুষ কম। হ্যাঁ, পপুলেশন কম, এরকম একটা এলাকায় আমার স্টোর। তো সেখানে আমি চাইলেও ৳১,০০,০০০ কোনদিন আসবে না। এটা একটা ইম্পসিবল টার্গেট। তো সেই ক্ষেত্রে আমি ওনারকে রিকোয়েস্ট করতে পারি যে স্যার, সেলস এর টার্গেটটা একটু কমায় দেন। হুম? করতে পারি না এরকম? জি স্যার, এরকমটা জি করা করা যায়। যায়। এরকম আমরা বলতে পারি, এটা একটা অল্টারনেট সলিউশন হইতে পারে। হ্যাঁ, কারণ এই কাজটাই ডেফিনিটলি সমস্যা আছে। এমপ্লয়িদের দিন নাই, রাত নাই, উইকেন্ড নাই, আটকায় রাখা কোনো পেমেন্ট ছাড়া, এখানে ডেফিনিটলি একটা প্রবলেম আছে। তারপরে লেটস সে যে ২ নাম্বার একটা সলিউশন হতে পারে এরকম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওভার টাইম একটা পেমেন্ট ইন্ট্রোডিউস করতে পারি। হ্যাঁ? সো ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং আওয়ারলি পেমেন্ট ফর এক্সট্রা ওয়ার্ক। হ্যাঁ? আওয়ারলি পেমেন্ট ফর এক্সট্রা ওয়ার্ক। তাহলে ওকে আমি বলতে পারি যে ঠিক আছে, আমাদের তো কথার কথা ১০টা পর্যন্ত দোকান খোলা থাকবে। বাট তুমি যদি আরো বেশি থাকো তাহলে আমরা তোমাকে অন্য আওয়ারলি যত টাকা পাইতা তার চেয়ে ৩ গুণ করে টাকা দিব। একটা মানে মূলা ঝুলাই দিলেন। এখন এটা এমপ্লয়ির উপর নির্ভর করে। এমপ্লয়ি যদি নিজের থেকেই থাকতে চায়, সে ভাবে যে আচ্ছা, হ্যাঁ, সামনে ঈদের সিজন, একটু টাকা পয়সা কামানো যাবে, আমি এক্সট্রা ডিউটি করি। এগুলো তো আমরা অনেক সময় করি না আমাদের নিজস্ব ওয়ার্ক প্লেসে? জি স্যার। হ্যাঁ, আমরা অনেক সময় এগুলা করি। আপনারা এটা বেটার বুঝবেন, কারণ আমার মর্নিং ব্যাচের স্টুডেন্টরা আসলে এখনো প্রফেশনাল লাইফে আসে নাই, তারা মাত্র এইচএসসি পাস। বাট আমরা তো মোটামুটি প্রায় সবাই জব করি। হ্যাঁ, এই ফ্রাইডে ব্যাচ, ডে ব্যাচ। যার কারণে আপনারা এই জিনিসগুলো বেশি রিলেট করতে পারবেন। বুঝতে পারছেন? প্রফেশনাল এথিক্স এর বিষয়ে বেশি মজা পাবেন ক্লাসে। আচ্ছা, এরকম একটা হইলো। আচ্ছা, তারপরে ধরেন কথার কথা আরো অনেক ধরনের কাজ করা যায়। যেমন কেউ এরকম সলিউশন দিল, এর আরেকজন, একেকজন একেক রকম। এটা আমি জাস্ট বলতেছি বলে বলতেছি। হ্যাঁ, একেকজন একেক আচ্ছা রকম স্যার, সলিউশন আমার একটা দিবে। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে অল্টারনেটিভ যে ওয়ে গুলো আছে, হ্যাঁ, সলিউশন গুলো আছে, এগুলো কি আমরা আমাদের মতো করে দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা আপনাদের মতো করে দিবেন। আপনারা আপনাদের মতো করে লজিক্যাল কিছু সলিউশন দিবেন। আচ্ছা, মানে মিনিমাম কয়টা দিতে পারবো? ৩ থেকে ৪ টা। মিনিমাম ৩ থেকে ৪ টা দিতে হবে। তো আরেকজন দিল যে কথার কথা যে অ্যাডভার্টাইজিং, হ্যাঁ? অ্যাডভার্টাইজিং অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিটি টু বুস্ট ডেইলি সেলস। হ্যাঁ, হইতে পারে যে সে অ্যাডভার্টাইজিং করবে অথবা বিভিন্ন ধরনের অনলাইন অ্যাক্টিভিটি করবে যাতে তার সেলস বৃদ্ধি পায়। এরকম হইলো। সমস্যা নেই। এরকম ৩ থেকে ৪ টা একেকজনের মাথায় একেক রকম আসবে। হ্যাঁ, আমি একটু পরেই দেখাবো যে আসলে কত ধরনের অল্টারনেট সলিউশন আসতে পারে। হ্যাঁ?
তো কথার কথা এরকম ৩ টা সলিউশন হলো। তাহলে আমাদের নেক্সট স্টেজটা কি? আমরা ব্রেইনস্টর্মিং করব। আমরা চিন্তা ভাবনা করব। চিন্তা ভাবনা করে আমাদের যে এথিক্যাল প্রবলেমটা আছে সেই কাজটা না করে আর কি করা যায়? এরকম ৩ থেকে ৪ টা পয়েন্ট বের করব। এটুকু ক্লিয়ার স্যাররা? জি। ওকে। তো তার পরের স্টেপটা হচ্ছে ইভালুয়েট এন্ড চুজ অল্টারনেটিভ। তো এই স্টেপটা ব্যাখ্যা করার আগে আমি একটু নেক্সট স্লাইডটায় যাব। হ্যাঁ? এবং এই স্লাইডটা আমরা একটু স্টাডি করব। হ্যাঁ? তো আমি আস্তে আস্তে বুঝাচ্ছি যে এই জিনিসটা কি। তো এটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন এথিক্যাল থিওরিতে আমরা এটা পড়ছিলাম। যদিও আমি যেই ইথিক্সটা পড়ছি এটা একটু কমপ্লেক্স ছিল এথিক্যাল থিওরিটা আমার ইউনিভার্সিটিতে, বাট আপনাদের জন্য জিনিসটা প্রফেশনাল ইথিক্স মানে স্পেসিফিক্যালি ফর প্রফেশনাল সেট আপ আমরা আলোচনা করব। তো এগুলো হচ্ছে বিভিন্ন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। আপনার সামনে যখন হ্যাঁ এবং না এরকম ২ টা অপশন আসবে তখন হ্যাঁ বলবেন না, না বলবেন, কোন লজিকে বলবেন? এরকম কতগুলো ফিলোসফিক্যাল লজিক আমাদের সামনে দেওয়া আছে। যেমন ভার্চু এথিক্স, ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ, ফেয়ারনেস অ্যাপ্রোচ এবং কমন গুড অ্যাপ্রোচ। তো আমরা এগুলো একটু স্টাডি করব। তো এখন হচ্ছে কে বলবেন? মামুন ইসলাম আছেন স্যার? মামুন ইসলাম, জয় মজুমদার আছেন? হুম, জি স্যার। জয় মজুমদার। হ্যাঁ, স্যার জি কি স্যার। আমার স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। আপনি হচ্ছে এই যে ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা পড়েন। এখান থেকে পড়তে থাকেন। Virtue ethics approach suggests হুম, that where faced with a complex ethical dilemma, people ডিলেমা, do while ডিলেমা, what they are most comfortable. People do either what they are most comfortable doing or what they think a person they admire what do. উড ডু, উড ডু, The assumption অ্যাজাম্পশন, হ্যাঁ, would would do. The assumption is that people are graduated by their virtue to reach the right direction. ডিসিশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা, এবার আমি একটু বলি যে কেউ কি আসলো আবার? ওকে, আচ্ছা। তাহলে ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা আমাদেরকে আমি সহজভাবে বলি। ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা বলতে বোঝায় যে আমাদের পার্সোনাল লাইফে আমরা কিছু মানুষকে অ্যাডমায়ার করি। হুম? আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি ভার্চু এবং ভাইস বলছিলাম। ভার্চু মানে কি? কে বলতে পারবেন? বাংলা অর্থ ভার্চুর? চরিত্রর মতো এরকম কিছু। চরিত্র, হ্যাঁ, কাছাকাছি। মানে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম সদ্গুণ, হ্যাঁ, ভালো গুণাবলী, গুড অ্যাট্রিবিউটস। আচ্ছা, তো আমরা বিভিন্ন ধরনের ভালো ভালো গুণাবলী আপনাদের জিজ্ঞেস করছিলাম না যে কয়েকটা বলেন তো? আপনারা তখন বললেন হ্যাঁ, সত্যবাদিতা, এই সেই অনেকগুলা। তো বেসিক্যালি ভার্চু এথিক্স অ্যাপ্রোচটা আমাদেরকে বলে যে একজন ভার্চুয়াস পার্সন, একজন সৎ গুণাবলী সম্পন্ন একজন পার্সন, অনেকগুলা চয়েস যদি তার সামনে দেওয়া হয়, সে যেটা চয়েস করবে সেটাই ভালো ডিসিশন। আমার বিষয়টা কি বুঝতে পারছেন? আবারও বলি যে আমরা ধরেন একজন অ্যাডমায়ারেবল পারসন, হ্যাঁ? যেমন আমরা এখন অনেক সময় যে ডক্টর ইউনূস ওনাকে একজন অ্যাডমায়ারেবল পারসন হিসেবে আমরা কনসিডার করতেছি। কথার কথা আমি ধরে নিলাম। অথবা ধরে নেন যে আপনার আমাদের ফাদার, হ্যাঁ? আমাদের বাবা। তো আমরা সবাই আমাদের বাবাকে অ্যাডমায়ার করি। আমরা মনে করি যে আমাদের বাবা একজন হার্ড ওয়ার্কিং, অনেস্ট পারসন। ঠিক আছে? তো সেই দিক থেকে আপনি চিন্তা করবেন যে আচ্ছা, এই যে ৩-৪ টা সলিউশন আমি দিলাম, আমার বাবা যদি এই ৩ টা সলিউশন পাইতো, তিনি কোনটা চয়েস করত? অথবা একজন ভার্চুয়াস পারসন যদি একটা তার সামনে যদি এই প্রবলেম গুলো দেওয়া হইতো, হ্যাঁ, প্রবলেমের সলিউশন গুলো দেওয়া হইতো, সে যেটা চুজ করতো সেটাই কারেক্ট ডিসিশন। বুঝতে পারছেন আমার বিষয়টা? The assumption is that people are guided by their virtues to reach the right decision. এই যে আপনি অল্টারনেট দিলেন, এই যে আমাদের এখানে আমরা ৩ ধরনের অল্টারনেট পাইলাম যে
হ্যাঁ, ওনারকে বলো সেলসের টার্গেট কমায় দেওয়ার জন্য, অথবা আওয়ারলি পেমেন্ট ইন্ট্রোডিউস করা, অথবা অ্যাডভার্টাইজিং অনলাইন অ্যাক্টিভিটি বা ইত্যাদি ইত্যাদি। তো এখন এই ৩টা সলিউশন যদি তাকে দিতাম, একজন ভার্চুয়াস পারসন কোন সলিউশনটা চুজ করবে? সেটাই হচ্ছে কারেক্ট ডিসিশন। এই ৩টার মধ্যে সেটাই সবচেয়ে ভালো ডিসিশন। স্যাররা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমি যে ওয়ার্ডটা বলবো আমার সাথে সবাই উচ্চারণ করবেন। ইউটিলিটারিয়ান। সবাই বলেন। ইউটিলিটারিয়ান। 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 এই ওয়ার্ডটা ব্যাপক পরিমাণ মিস্টেক ইউটিলিটারিয়ান। আপনারা করেন। হ্যাঁ, প্রচুর এই ওয়ার্ডটা ইউজ করার সময় বানান ভুল দেখায়। আমি বানান করে উচ্চারণ করে পড়াই, তারপরেও পরীক্ষার খাতায় কত ধরনের যে আসে, ইউটিলিটি, ইউটিসপিটিস, কত কিছু যে আসে, বিরক্ত লাগে অনেক সময়। ইউটিলিটারিয়ান। ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে আজান দিয়ে দিছে, তো আমরা একটু প্রেয়ার ব্রেকে যাই। 6:45-এ আমরা আবার কথা শুরু করব। হ্যাঁ, ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনার আইডিটা বলেন তো। 3108। স্যার আমারটাও আছে মানি হারাস। Uh, আপ- 319. আস্তে আস্তে আমি ক্লাস শেষ করে অ্যাটেন্ডেন্স দিব। উনি বলছে ওনার মোবাইলের চার্জ শেষ, তাই। স্যার নামাজের জন্য টাইমটা আরেকটু বাড়ায় দিলে স্যার ভালো। আমার অ্যাটেন্ডেন্সটাও একটু দিয়ে দেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি আসেন, আমাদের তো রেকর্ডিং থাকবেই, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, আমরা তাহলে স্যার সিক্স আমার ফোর্টি ফাইভে আবার কথা শুরু করব। স্যার আমার অ্যাটেন্ডেন্সটাও একটু দিয়ে দেন। ভাই স্যার এখনো অ্যাটেন্ডেন্স নেয় নাই, সেটা ক্লাস শেষে নিবে। জাস্ট ওই ওকে ওকে একটাই এক্সট্রা ভাবে নিছে। নামাজ ওকে পড়ে ওকে। সবার সাথে আবার স্যার ক্লাস নেবে। আচ্ছা আচ্ছা।
শুভ ভাই আছেন? জি ভাই বলেন। স্যার কয়টা থেকে ক্লাস শুরু করবো বললো? 45 বলছিল, বাট হয়তো নামাজ পড়ার কারণে একটু টাইম একটু বেশি লাগতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, আমি নামাজ পড়ে আসলাম, তাই ভাবলাম দেরি হয়ে গেল কিনা। ভাই এখন টাইম তো 1 মিনিটে বেশি দিতেই পারবে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আজমির উদ্দিন তাহলে আহ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ পড়তে শুরু করেন এখান থেকে। স্যার আমার এখানে স্ক্রিন এখনো আসে নাই। আসেনি? এখন কালো হয়ে আছে। আমরা এটা একটু নেটওয়ার্ক ইস্যু করতে পারি, আমি একটু অন্যরা কি দেখতে পাচ্ছেন? অন্য কেউ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ রাফি, তাহলে আপনি আপনি পড়েন ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। পড়েন, কোনো সমস্যা নেই, এখানে কোনো নাম্বার টাম্বার কাটবো না। স্যার আমার এখানে এখন স্ক্রিনটা আসতেছে না, হয়তো আমার এখানে ইন্টারনেট ইস্যুর কারণে হচ্ছে না। না না, আমি পড়তেছিলাম। না না, ওই যে মোহাম্মদ রাফি যে 3191, আপনি পড়েন, আপনি তো দেখতে পাচ্ছেন। স্যার জোরে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, রিডিং করুন। স্যার আমি তো বাসে স্যার। পড়েন, সমস্যা নেই, ভুলই পড়েন, আমি হেল্প করবো, প্রবলেম নেই। না স্যার, আমি তো বাসে অফিস থেকে বাসা যাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন না এখানে কি লেখা? বড় করে দিব? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি স্যার। দেখতে পারলে পড়েন, সমস্যা নেই, পড়লে প্র্যাকটিস হবে। পড়েন পড়েন। স্যার পড়ার সিচুয়েশনে নাই স্যার। আচ্ছা, অন্য কেউ? অন্য কেউ পড়েন। স্যার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন পড়েন। অন্যরা একটু সাইলেন্ট করেন, যিনি পড়বেন উনি প্র্যাকটিস পাবেন। শুরু করেন শুরু ওকে করেন। স্যার। ওকে স্যার, আমি তাহলে এই যে ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ, ইউটিলিটারিয়ান, হ্যাঁ। হ্যাঁ ইউটিলিটেরিয়ান প্রথম, অ্যাপ্রোচ, এটা তাহলে রিডিং পড়বো স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ পড়েন। এই যে এখানে ওকে লেখা স্যার। চুজ দ্য অ্যাকশন। Chose the action or policy that has the best overall consequences for all people who are directly or indirectly affected. The goal is to find the single greatest good by balancing the interests of all affected parties. পার্টিস, থ্যাংক ইউ। All affected parties. থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এইখানে যে অ্যাপ্রোচটা আমাদের আছে, আচ্ছা 15 মিনিট আর একটু পরেই তারপরে চেঞ্জ করবো। তো এখন ব্যাপারটা আসতেছে যে আমাদের সামনে তিনটা অপশন, তাই তো? যে ওনারকে রিকোয়েস্ট করা, যাতে সেলস এর টার্গেট কিছুটা কমায় দেয়। তারপরে হচ্ছে আওয়ারলি পেমেন্টের ব্যবস্থা করা। এরপর আরেকটা আছে অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমি আরেকটা অপশন অ্যাড করি, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং অপশন অ্যাড করি, কারণ এই জিনিসটার একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে কন্টিনিউইং
continuing to work the employees, স্যার র্যাকেট অপশন কি চালু আছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলতেছে, ওকে স্যার। continuing to work the employees without any extra payment. তো কেউ একজন বলল যে স্যার আপনি যেটাকে প্রবলেম স্টেটমেন্ট বলতেছেন যে এই এমপ্লয়ীদেরকে কাজ করানো, ঠিক আছে, এক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে কাজ করানো, এই অর্থে ইউজ করা হচ্ছে। তো কন্টিনিউইং টু ওয়ার্ক দ্য এমপ্লয়িজ উইদাউট এনি এক্সট্রা পেমেন্ট, তার মানে সে বলতেছে যে না, এটাকে আমি কোনো এথিক্যাল ইস্যু মনে করি না। এমপ্লয়ীদের কাজ করতে হলে এরকম একটু একটু এক্সট্রা কাজ করা লাগবেই, এত পেমেন্ট দেওয়ার কিছু নাই, সে যেটা করতেছে সেটা ঠিকই আছে। তার অ্যাপ্রোচটাকে বুঝছেন? মানে আপনাদের ভিতরেই কারো কারো একজনের মনে হলো যে না এত ইজি তো না, সেলসের টার্গেট দিছে, টার্গেট ফিল আপ করার জন্য যা করা লাগবে করুক, ঠিক আছে, এটাই তার ইথিক্সে, তার এটাই আসছে, কোনো সমস্যা নেই, এটাও একটা অপশন হইতে পারে, এটাও একটা অপশন হইতে পারে। তো আমাদের ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা বলতেছে যে চুজ দ্য অ্যাকশন অর পলিসি দ্যাট হ্যাজ দ্য বেস্ট ওভারঅল কনসিকুয়েন্সেস ফর পিপল, ঠিক আছে, হু আর ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি এফেক্টেড। দ্য গোল ইজ টু ফাইন্ড দ্য সিঙ্গেল গ্রেটেস্ট গুড বাই ব্যালেন্সিং দ্য ইন্টারেস্ট অফ অল এফেক্টেড পার্টিস। আমি সহজভাবে বলি, আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো এটা আবার ভুলেও পরীক্ষার খাতায় লেখেন না, এটা বোঝানোর জন্য করতেছি, ঠিক আছে, বুঝেন কিন্তু, হ্যাঁ এটা এগুলা পরীক্ষার খাতায় ভুলেও লেখেন না। আচ্ছা, তো আমাদের এখানে যে যে এফেক্টেড পার্টি কারা কারা আমরা যদি একটু দেখি, যেমন আপনাদের লাস্ট ক্লাসে আমি স্টেক হোল্ডার বলছিলাম। হ্যাঁ, স্টেক হোল্ডার কারা কারা একটা কোম্পানির, কি বলছিলাম লাস্ট ক্লাসে? স্টেক হোল্ডার বলতে পারবেন কেউ, মনে আছে? স্টেক হোল্ডার্স এই ওয়ার্ডটা, হুম, আচ্ছা স্টেক হোল্ডার্স মানে হচ্ছে কোম্পানির সাথে জড়িত সবাই। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন তো স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যায়? জি স্যার, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো স্টেক হোল্ডার্স এখন আমাদের এই ক্ষেত্রে সিচুয়েশনে কারা কারা? যেমন এই সিচুয়েশনে আমাদের একজন স্টেক হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক, ওনার, হ্যাঁ, সে হচ্ছে একজন স্টেক হোল্ডার, কারণ এই কোম্পানির সাস্টেইনেবিলিটি প্রফিট সবকিছুর সাথে ওনার কানেক্টেড। তেমনি ভাবে এমপ্লয়িজ যারা চাকরি করতেছে তারা স্টেক হোল্ডার। এই যে ম্যানেজার, যে আপনার যাকে নিয়ে মেনলি এথিক্যাল ইস্যুটা আসছে, সে একজন স্টেক হোল্ডার। এমনকি ইনডাইরেক্টলি একটা কোম্পানির সাথে কাস্টমাররাও কিন্তু স্টেক হোল্ডার, কাস্টমাররাও স্টেক হোল্ডার। তো এই কয়টা স্টেক হোল্ডার আমাদের এই পার্টিকুলার সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি যে আগেও বলতেছি, আগেও বললাম এখনো বলতেছি যে এখন যে কাজটা করবো এটা কিন্তু পরীক্ষার অ্যান্সার না, এটা বোঝানোর জন্য ইউজ করতেছি, এটা পরীক্ষার হলে ভুলেও লেখেন না। তো আমরা একটু প্রফিট মনে করেন 10-এর মধ্যে তাদেরকে একটা প্রফিট আমরা অ্যাসাইন করব, যে প্রত্যেকটা ডিসিশনের কারণে কার কতটুকু লাভ হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে রিকোয়েস্টিং দ্য ওনার টু লোয়ার দ্য সেলস টার্গেট। তাহলে সেলসের টার্গেটটা আগে ধরেন কথার কথা 1 লাখ টাকা ছিল, তো এখন রিকোয়েস্ট করলাম স্যার এটা 50,000 করে দেন, এটা অ্যাচিভেবল। তো তাইলে ওনারের 1 লাখ টাকার ক্ষেত্রে সে এখন 50,000 টাকা করে সেলস পাবে, তাইলে তার একটু লস হলো না? হুম, স্যাররা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা ধরে নিলাম যে তার তো লাভ হইলই না, মানে কোনো প্রফিট তো হইলে না, উল্টা ধরেন আমরা এমনি একটা ফিগারেটিভ স্পিচ যে তার -2 পরিমাণ ক্ষতি হয়েছে, মানে প্রফিট তো হয়ই নাই, নিউট্রালও না, নিউট্রাল হলে 0 দিতাম এরকম। কিন্তু এমপ্লয়ি এবং ম্যানেজার তাদের কিছুটা উপকার হয়েছে। তো তাদের কি উপকার হয়েছে? যে তারা এখন তাদের সেলস টার্গেটটা ফিল আপ করতে পারতেছে এবং সঠিক সময়ে বাসায় গিয়ে একটু রেস্ট টেস্ট নিতে পারতেছে। তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে আমরা অনেক সময় বলি, সেটা তাহলে ভালো থাকলো। তো আমরা ধরে নিলাম তো এমপ্লয়ির খুব ভালো হইলো +6, ম্যানেজারেরও মোটামুটি ভালো হইলো, আর বকা খাওয়া লাগলো না +6। আচ্ছা, কাস্টমারের এই পার্টিকুলার ডিসিশনে তেমন কিছু আসে যায় না, সেলসের টার্গেট দিয়ে তো কাস্টমারের কিছু আসে যায় না। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি কাস্টমার আমরা ধরে নিলাম তো তার কোনো লাভ নাই, লসও নাই, 0। তো আমরা এখন একটু কাউন্ট করব যে এখানে টোটাল প্রফিটের পরিমাণ কত। 6 6 12 আর -2 এর কারণে +10। তো এই পার্টিকুলার ডিসিশনটা আমি ধরে নিলাম একটা ফিগার আর কি, যে +10 পরিমাণ
প্রফিট আসতেছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইন্ট্রোডিউসিং আওয়ারলি পেমেন্ট ফর ওয়ার্ক। হুম, ইন্ট্রোডিউসিং আওয়ারলি পেমেন্ট, তার মানে সেলস টার্গেট আর কমাচ্ছি না, কিন্তু আওয়ারলি পেমেন্ট দিতে হবে। তো এখন যেটা হচ্ছে ওনারের এই ক্ষেত্রে দুইটা ব্যাপার হলো, ওনারের 1 লাখ টাকা করে সেলস আসতেছে ঠিকই, কিন্তু সেটার জন্য আবার কিছু আওয়ারলি পেমেন্ট দেওয়া লাগে। হ্যাঁ, এটা আনার জন্য আবার কিছু কি, কিছু ওভারটাইম ওয়ার্কারদের টাকা দেওয়া লাগে। তো আমরা ধরে নিলাম যে ওনারের এখন আর নেগেটিভ না, কিছু লাভ হইল। তো আমরা ধরে ধরে নিলাম ওনারের এখন +4 পরিমাণ প্রফিট হইল। এমপ্লয়ির ক্ষেত্রে কি হইলো? এমপ্লয়ির ক্ষেত্রেও ব্যাপারটা সেম, যে এমপ্লয়ি এখন ওভারটাইম করলে বেশি পেমেন্ট পাচ্ছে। সে বেশি, বেশি কাজ করে বেশি, বেশি কিছু টাকা ইনকাম করতে পারতেছে। কিন্তু তার কিন্তু ওয়ার্ক লাইফে ব্যালেন্সে ১২টা বাজছে। সে এখন বাসায় আসে রাত ৩টায়। হ্যাঁ? তারপরে তার বউ খ্যাচখ্যাচ করে। তো তাইলে এইটা দিয়ে থুয়ে ধরে নিলাম যে তার আগের মতো প্রফিট না, কিন্তু আমরা ধরে নিলাম যে তার কিছু পরিমাণ প্রফিট হলো +3। ম্যানেজারেরও ব্যাপারটা সেম। সে এখন ১ লাখ টাকা করে ডেইলি সেলস আনতে পারে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যেহেতু তার অনেক রাত করে বাসায় যেতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তার বউও তাকে খ্যাচখ্যাচ করে। +3। কাস্টমারের এই ক্ষেত্রে একটা সুবিধা আছে। কি সুবিধা? যেমন ধরেন কিছু, কিছু কাস্টমার থাকে যে অনেক রাতে আসে। হ্যাঁ? সারাদিন অফিস শেষ করে রাতের বেলায় শপিং করতে আসে। এরকম থাকে না অনেকে? যে আসেই রাত ১১টার দিকে বাসায়। তারপরে স্টোরে ঢুকে। তো এখন যেহেতু ওভার এই ওভার ওয়ার্ক, হ্যাঁ, আওয়ারলি পেমেন্ট চালু হয়েছে এক্সট্রা ওয়ার্কের জন্য, এবং কোম্পানি দেখা যাচ্ছে এখন রাত ১২টা ১টা পর্যন্ত খোলা থাকে। তো এই ধরনের কাস্টমাররা রাতে এসে কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে। আমরা ধরে নিলাম যে +2 পরিমাণ অ্যাডভান্টেজ সে পাচ্ছে। ধরে নিলাম। তো এখন আমরা এই অ্যাডভান্টেজ গুলো একটু যোগ করি। ৪, ৩, ৭, ৩, ১০ আর ২, ১২। তাহলে এই পার্টিকুলার ডিসিশনটা নিলে ধরেন কথার কথা 12 +12 পরিমাণ প্রফিট হয়। তাহলে বলেন তো ফার্স্ট ডিসিশনটায় +10 পরিমাণ প্রফিট হয়, আর সেকেন্ড ডিসিশনটায় +12 পরিমাণ বেনিফিট হয়। সবার লাভ লস বিবেচনা করুন। কোন ডিসিশনটা বেটার? এই ২ টা স্কোরের দিকে যদি আমরা তাকাই, কোন ডিসিশনটা স্যার বেটার? দ্বিতীয়টা। দ্বিতীয়টা, কারণ এখানে বেশি প্রফিট পাওয়া গেছে ওভারঅল। ওভারঅল। সো এই যে এইখানে যে ক্যালকুলেশন দেখেছি, এই ক্যালকুলেশনটাকে আমরা হেডোনিস্টিক ক্যালকুলাস বলি। হ্যাঁ, আপনারা যদি কখনো সার্চ দিয়ে থাকেন হেডোনিস্টিক ক্যালকুলাস। তো যদিও এটা আমাদের পড়ার ভিতরে নাই, আমরা এটা এগুলা একটু আস্তে করে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলা দেখলে আবার অনেকে পরীক্ষার হলে এগুলা লেখা শুরু করবে। হ্যাঁ, পরীক্ষা হলে কিন্তু ভুলেও এইসব ফিগার টিগার আইকেন না, কারণ এগুলা কোনো প্রুফ নাই যে অ্যাকচুয়ালি কার কতটুকু প্রফিট হচ্ছে। হ্যাঁ, এগুলা জাস্ট বোঝানোর জন্য আমি ইউজ করলাম। সো আমরা যেটা দেখব, যে এটা মানুষের জীবনের সাথেও একটা বাস্তবতা, যে কাউকে সব সময় খুশি করা যায় না। আপনি এমন কোনো ডিসিশন নিতে পারবেন না যে এখানে ৪টা স্টেক হোল্ডারই খুশি হবে। তারা ১০ এ ১০ পাবে। হ্যাঁ? তাদের যেমন ওনারের ক্ষেত্রে ৳১,০০,০০০ করে প্রফিট হলে ভালো হইতো। কিন্তু ওভারওয়ার্ক পেমেন্ট করা লাগতেছে। এমপ্লয়ির ক্ষেত্রে সে এক্সট্রা ওয়ার্ক করলে পেমেন্ট পায়। কিন্তু এক্সট্রা ওয়ার্কের জন্য তার ওয়ার্ক লাইফ এ ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, এমন কোনো ডিসিশন নাই যেই ডিসিশনটা নিয়ে আমি সবাইরে খুশি করতে পারব। তো এই জিনিস, এই বাস্তবতাটাই হচ্ছে আমাদের ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। যে তুমি এমন একটা ডিসিশন চুজ করো যাতে কারো একটু বেনিফিট হইলো, কারো একটু লস হইলো। কিন্তু ওভারঅল কনসিকুয়েন্স টা যাতে ভালো হয়। বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জি অ্যাপ্রোচটার স্যার। নাম হচ্ছে ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। আচ্ছা, এরপর আরেকটা অ্যাপ্রোচ পড়বো। এটা কে পড়বেন? অন্য কেউ? আগে যারা পড়ছি তারা বাদে? এমনি জাস্ট রিডিং পড়বেন। আর কে? তাসনিম হাবিব পড়বেন? নাহিদ ইসলাম? হুম? মোহাম্মদ আল শাহরিয়ার স্যার আছেন? বা অনিক সাহা স্যার আছেন? অনিক সাহা? পড়তে হবে, কারো না কারো পড়তেই হবে। নাহলে ক্লাস এই জায়গায় আটকে থাকবে। কে পড়বেন বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেজওয়ানুল হক স্যার একটু জি পড়েন তো।
জি স্যার। ফেয়ারনেস অ্যাপ্রোচ। Fairness approach. Okay, sir. Fairness approach focuses on how fairly actions and policies distribute benefits and burdens among people affected by that decision. The guiding principle of this approach is to treat all people the same. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই জায়গার কাহিনীটা হচ্ছে যে একটু আগে আমরা যেরকম কাউকে একটু বেশি লাভ, কাউকে একটু কম লাভ দিচ্ছিলাম। এই কাজটা এখন আর করা যাবে না। তাহলে ফেয়ারনেস অ্যাপ্রোচ আমাদেরকে বলে যে সবাইকেই সমান বিবেচনা করতে হবে। টু ট্রিট অল পিপল দ্য সেম। বুঝতে পারছি? অর্থাৎ কারো একজনেরও যদি আপনার ক্ষতি করেন, হ্যাঁ? যেমন এই ক্ষেত্রে মনে করেন কথার কথা যে সবার লাভ হলো, ওনারের ভালো হলো, ম্যানেজারের ভালো হলো, কাস্টমারের ভালো হলো। কিন্তু এমপ্লয়ির যদি একটুও কোনো ক্ষতি হয়, মাইনাসের দিকে যায়, তাহলে ওই ডিসিশন আর নেওয়া যাবে না। বুঝতে পারছি? স্যার হুম? কাইন্ডলি আরেকবার একটু। হ্যাঁ, তার মানে যেমন কথার কথা আমি যদি ৪ নাম্বার ডিসিশনটাই নেই যে কন্টিনিউইং টু ওয়ার্ক দ্য এমপ্লয়িজ উইথআউট এনি এক্সট্রা পেমেন্ট। সেই ক্ষেত্রে দেখেন ওনার খুশি। কারণ সে ৳১,০০,০০০ করে ডেইলি ইনকাম করতেছে। তার সেলসও পূরণ হচ্ছে কিন্তু তাকে কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হচ্ছে না। ম্যানেজার খুশি। কারণ সে ওই যে একটু আগেই বললাম যে অন্য ম্যানেজারদের তুলনায় তার পারফরম্যান্স ভালো ছিল। সে বেতন বোনাস বেশি পাবে। কাস্টমারও খুশি রাত-বিরাতে দোকান খোলা থাকে। হ্যাঁ? ক্ষুধা লাগলো রাত ১ টার সময় গিয়ে কিনে আনলাম। কিন্তু এই ক্ষেত্রে এমপ্লয়ি কিন্তু খুশি না। কারণ সে না পাইতেছে কোনো পেমেন্ট। আবার ওইদিকে রাত ৩টা পর্যন্ত দোকান খোলা থাকতেছে। এটা দোকানের মধ্যে সে বসে আছে। তো এই যে একটা পার্সনকেও যদি আমি অখুশি রাখি, এই ডিসিশনটা নেওয়া যাবে না। এই 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 অ্যাপ্রোচটার নাম কি? ফেয়ারনেস অ্যাপ্রোচ। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আচ্ছা। এরপরে কমন গুড। কেউ একজন বলেন কমন গুড। ওকে, এর আগে তো পড়তে পারি নাই, দেখা যায় নাই, আমি পড়তেছি স্যার। পড়েন, পড়েন। সমস্যা নেই। Okay, so common good approach is based on a vision of society as a community whose member work together to achieve a common set of value and goals. Decision and policies that use the approach attempt to implement social system, institution, and environments that everyone depends on and that benefits all people. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের মোস্ট প্রবাবলি লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো আমরা একটা নতুন লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, আমি আপনাদের মেসেজ বক্সে একটা নতুন লিঙ্ক দিয়ে রাখছি। আমি গুগল ক্লাসরুমেও আমাদের লিঙ্কটা এডিট করে দিচ্ছি। আপনারা সবাই নতুন লিঙ্কটায় চলে যান। আমাদের এই লিঙ্কটা ২ মিনিটের মধ্যে অফ হয়ে যাবে। সবাই নতুন লিঙ্কে শিফট করেন। আমি একবারে অ্যাড দিব। সবাই নতুন লিঙ্কে শিফট করেন। আমি গুগল ক্লাসরুমেও লিঙ্কটা চেঞ্জ করে দিছি প্লাস আমাদের মেসেজ বক্সেও পিন করা আছে। আমরা যারা যারা আছি এদিকে সবাই এখান থেকে লিভ নিয়ে ওই নতুন লিঙ্কে শিফট করেন। ক্লাসরুমেও আমি এডিট করে দিছি। এই যে অনিক সাহা, আজহারুল ইসলাম, কাজী, শাইল, মোহাম্মদ আল শারিয়ার সবাই নতুন লিঙ্কে চলে আসে। ওকে, স্যাররা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা,
তো কমন গুড অ্যাপ্রোচটা কি? কমন গুড অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে যে আপনার সোসাইটি বা আপনার কান্ট্রিতে হইতে পারে যে একটা ন্যাশনাল কোনো কিছু অ্যাচিভমেন্ট, আমরা একটা কমন গোল একটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করতেছি। হুম? সেটা বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন কথার কথা যে অনেক কান্ট্রি আছে যেমন চায়না বা এই ধরনের কান্ট্রি গুলা, তারা অনেক সময় সোশ্যালিস্ট বিভিন্ন মুভমেন্ট তারা অ্যাচিভ করার চেষ্টা করে। তো সোশ্যালিস্ট মুভমেন্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের নাই, তারা তারা তো বুঝবেন না, বাট আছে যারা তারা বুঝবেন যে তারা অনেক সময় শ্রমিকের অধিকার, হ্যাঁ, মালিক এবং শ্রমিকের মধ্যে যে বৈষম্য, এইগুলা নিয়ে কাজ করে বেশি। তারপরে যেমন আমি এখানে একটা আমাদের সিচুয়েশনে একটা কমন গুড বলি। ধরেন জাতি হিসাবে, হ্যাঁ, এজ এ নেশন আমরা বাংলাদেশিরা একটা পার্টিকুলার গোল হচ্ছে পাওয়ার কনজাম্পশন সেভ করা, পাওয়ার কনজাম্পশন কমানো। ঠিক আছে, এটা আমাদের একটা ন্যাশনাল গোল ধরতে পারেন, আমরা ধরে নিলাম। কেউ কেউ মনে হয় আসছে। হ্যাঁ, তাহলে আমরা একটা ন্যাশনাল গোল ধরে নিতে পারি যে পাওয়ার কনজাম্পশন কমানো। তো এখন আমাদের যে পার্টিকুলার সিচুয়েশনটা আসছে যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত দোকান খোলা রাখা, হ্যাঁ, তো আমাদের এমন কোনো ডিসিশন যদি থাকে যেটা এই ন্যাশনাল গোল বা কমন গুড, যেই কমন একটা গোল আমরা অ্যাচিভ করার জন্য চেষ্টা করতেছি, সেটার এগেইনস্টে যায়, সেই পলিসিটার এগেইনস্টে যায়, তখন সেই ডিসিশনটা আমরা নিব না। তখন সেই ডিসিশনটা আমরা আর নিব না। এটার বাস্তবতাও কিন্তু আমরা দেখি। স্যাররা বলেন তো যে আমাদের যে বিভিন্ন মার্কেটগুলা থাকে, এই মার্কেটগুলো একটা সার্টেন টাইমের পর কারেন্ট বন্ধ হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ, এটা হইতে পারে কোনো কোনো মার্কেটে 9টায়, কোনো মার্কেটে 8টায়। হ্যাঁ, বাট যেমন এই যে আমাদের ভার্সিটির সামনে যে বসুন্ধরা মার্কেটটা আছে, তারা দেখা যাচ্ছে 9টার পরেই দোকান বন্ধ করে দেয়। তো এখন তাদের সেলস টার্গেট যাই থাকুক না কেন, তাদের কিন্তু কারেন্ট ঠাস করে অফ করে দেয়। তো তাহলে এইটা কি একটা কমন গুড যে আমাদের এনার্জি কনজাম করতে হবে, ঠিক আছে, এটার জন্য আমরা যা করার তাই। একটা কমন গোল হইতে পারে যে কথার কথা, উম, যেমন এই এই পার্টিকুলার ক্ষেত্রে হইতে পারে যে আমরা কোনো ওয়ার্কারের যে ন্যায্য ওয়ার্কিং রাইটসটা আছে, যে লেবার রাইটস গুলো আছে, সেই লেবার রাইটসটা আমরা ভঙ্গ করব না, সেটা হইতে পারে। এমন হইতে পারে যে আমরা আমাদের সোসাইটিতে মালিক এবং শ্রমিকের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যটা দূর করব। এরকম বিভিন্ন ধরনের অ্যাচিভ এ কমন সেট অফ ভ্যালুজ এন্ড গোলস। হ্যাঁ, সেটা হইতে পারে যে আপনি আপনার কান্ট্রির মধ্যে বা আপনার কমিউনিটিতে, আপনার সোসাইটিতে আপনি অনেস্টি এবং ইন্টিগ্রিটি ইনক্রিজ করতে চান, সেটা হইতে পারে। তো যেটা আপনি করতে চান সেটার সাথে কন্ট্রাডিকশন যেই ডিসিশনে থাকবে, সেই ডিসিশনটা আমরা আর নিব না। এটা হচ্ছে একটা কমন গুড অ্যাপ্রোচ। তো কমন গুড অ্যাপ্রোচটা সাধারণত সোশ্যাল সিস্টেম, যেমন এই যে একটু আগেই বলছিলাম বিভিন্ন, যেমন একটা একটা কান্ট্রি যেমন চায়না বা রাশিয়া, তারা অনেক সময় সোশ্যালিস্ট কান্ট্রি, সোশ্যালিস্ট যেই এজেন্ডা গুলা থাকে, সেটা সেটা তাদের কমন গোল থাকে। হ্যাঁ, লেবার রাইটস বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যায়। যেমন আমাদের দেশে মে দিবস কয়দিন আগে গেল, 1লা মে। হ্যাঁ, আপনারা জানেন কিনা জানি না, যেহেতু আমি চায়না ছিলাম। মে দিবস এটা কিন্তু একটা মেজর ইভেন্ট। হ্যাঁ, চায়নায় এটা একটা বড় একটা ছুটির মতো। মে মাসের 1 তারিখ, আমাদের দেশে এটা জাস্ট একটা একটা ছুটির দিন আর কি। বাট এই মে দিবসে তাদের অনেক প্রসেশন হয়, অনেক উৎসব আনন্দ হয়। হ্যাঁ, মে দিবসে অনেক বোনাস টোনাসও দেওয়া হয়। তো এই ধরনের যারা আহ, যারা যারা যেসব দেশে সোশ্যাল সিস্টেম আছে বা বিভিন্ন ইনস্টিটিউশন বা এনভায়রনমেন্টাল, হ্যাঁ, এটা হইতে পারে। হ্যাঁ, যেমন আমরা পার্টিকুলারলি বলতে পারি যে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন হয়, এরকম কোনো ডিসিশন আমরা নিব না। সো আপনার এখন ডিসিশন যাই থাকুক না কেন, আপনি যদি এনভায়রনমেন্টাল পলিউশন হয় কোনো ডিসিশন নেওয়ার কারণে, সেই ডিসিশনটা বাদ যান। ব্যাপারটা বুঝছেন? কমন গুডটা কি? যে ইজ বেসড অন এ ভিশন অফ এ সোসাইটি এজ এ কমিউনিটি whose members work together to achieve a common set of values and goals. হ্যাঁ, একটা সাধারণ একটা জেনারেল একটা গোল অ্যাচিভ করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। এখন এই চেষ্টারই ধারাবাহিকতা হিসাবে যেই ডিসিশন গুলা আসবে, সেই ডিসিশনটাই আমি নিব, বাদ বাকি ডিসিশন গুলো আমি বাদ দিয়ে দিব। বুঝতে পারছি? এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। যখন আপনার সামনে এথিক্যাল ইস্যু আসবে, সেটার আরেকটা অ্যাপ্রোচ চয়েস করার মতো। কমন গুড অ্যাপ্রোচটা বুঝতে পারছি স্যাররা? হুম।
হ্যাঁ, রেজওয়ানুল হক বলেন। স্যার এটা বুঝতে পারছি, বাট আমার একটা কোশ্চেন ছিল আগেরটা নিয়ে, বলেন, এই বলেন। ফেয়ার ফেয়ারনেস, অ্যাপ্রোচের ওটাতে, ফেয়ারনেস ফেয়ারনেস বলেন। অ্যাপ্রোচটা। স্যার এটাতে কি এমন কোনো এক্সাম্পল হয় স্যার যে আসলেই কি এটা সম্ভব যে যেমন কি আমরা ওই যে তখন বুঝতেছিলাম যে এমপ্লয়ি, ম্যানেজার, ওনার, কাস্টমার সবাই সবারই থাকবে আর কি, প্রফিট থাকবে, এবং কারোরই প্রফিট লস যাবে না, কারোরই লস যাবে না, এমন কোন অ্যাপ্রোচ হতে পারে আসলে সত্য সঠিকভাবে হ্যাঁ, যেমন এই যে বর্তমানে? দেখেন স্যার, আমরা মানে হাইপোথেটিক্যালি আমরা যখন স্কোর দিছিলাম, হ্যাঁ, তখন কিন্তু এই যে একটু আগে প্রত্যেকেই কিন্তু কিছু প্লাস আসছিল, খেয়াল করছিলেন? কেউ কিন্তু জি এমন স্যার। আসে নাই যে যার মাইনাস গেছে, এরকম কোনো হ্যাঁ ডিসিশন হ্যাঁ। ছিল ওইটা? যেমন ইন্ট্রোডিউসিং একটা আওয়ারলি পেমেন্ট। একটা স্যার তিনজনের প্লাস ছিল আর একজনের জিরো ছিল আর কি, হচ্ছে গিয়ে যে হ্যাঁ, হ্যাঁ, মানে আওয়ারলি পেমেন্টের ওটাতে। না, না, আমার আমার যতদূর মনে আছে সবার প্লাস ছিল। তো দেখি। যে স্যার ওনারের একটু জি। লস হচ্ছে, এই যে হ্যাঁ, এই যে দেখেন স্যার, কাস্টমারের জিরো। না, ওটা ছিল ও হচ্ছে না না, সরি সরি আগেরটা। সরি, এই পাশেরটাতে, এই এই পাশেরটাতে, হ্যাঁ। পাশেরটা, হ্যাঁ। তার মানে এই পার্টিকুলার ডিসিশনটাই দেখা যাচ্ছে কি, যে আমি ৪ জনকে, হ্যাঁ, ওর সবাইকে সম্পূর্ণরূপে খুশি করতে পারি নাই। কিন্তু মোটামুটি প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু প্রফিট আসছে। তাই না? এমন কেউ জি হয় না যে স্যার। তার পুরাটাই লস। এরকম হইছে এই ডিসিশনটায়? না 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 না। হ্যাঁ। জি স্যার, তো বুঝতে এরকম পারছি। একটা হইতে পারে। এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল একটা বিষয়, যে আমাকে যখন আ এরকম একটা এথিক্যাল ইস্যুর মধ্যে এথিক্যাল ডিসিশন নিতে হবে, যে আমি তো ৪ টাই নিতে পারব না। হয়তো এটা নিবো, হয়তো এটা নিবো, হয়তো এটা নিবো না, এটা নিবো। হ্যাঁ? একটা পলিসি তো সেট আপ করতে হবে। তো এরকম যখন মাল্টিপল পিপল, ধরেন ৫ জন ম্যানেজার, তারা ১০ টা এরকম চয়েস বলল। তো আমি নিবো কোনটা? হ্যাঁ? তখন এই ডিসিশন গুলা আমাকে কিছুটা হেল্প করবে একটা লজিক প্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, এই লজিকে এটা ভালো, এই লজিকে ওটা ভালো। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা। তাহলে আবার একটু সংক্ষেপে বলি, ভার্চু এথিক্স বলতে বোঝায় একজন ভার্চুয়াস পারসন বা একজন ভালো লোক, যাকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন, যাকে অ্যাডমায়ার করেন, উনি যেটা চুজ করবে সেটাই ভালো। ইউটিলিটেরিয়ান বলে যে সবাইরে খুশি করা সম্ভব না, কেউ বেনিফিটেড হবে, কেউ একটু বার্ডেন পাবে, কিন্তু এই বেনিফিটস বার্ডেন সব মিলে যদি একটা ডিসিশন ভালো হয় সেটাই ভালো, ওভারঅল কনসিকুয়েন্স যেটা ভালো সেটা ভালো। ফেয়ারনেস আমাদেরকে বলতেছে যে টু ট্রিট অল পিপল দ্য সেম, কাউকে ঠকায়ও না, প্রত্যেকেই যাতে এই ডিসিশন দিয়ে আহ, এই ডিসিশনের মাধ্যমে সফল হয়, বা এই ডিসিশনের মাধ্যমে প্রত্যেকেই যাতে বেনিফিটেড হয়। আর কমন গুড বলতেছে যে আপনার কান্ট্রি বা সোসাইটির যদি কোনো কমন অ্যাচিভেবল গোল থাকে, হ্যাঁ, হইতে পারে সেটা এনভায়রনমেন্ট পলিউশন, হ্যাঁ, হইতে পারে সেটা লেবার রাইটস, হইতে পারে সেটা অনেস্টি, হ্যাঁ, বা ট্রুথফুলনেস, এটাকে ইমপ্রুভ করা, হ্যাঁ, বা ইথিক্স ইমপ্রুভ করা। তো ওভারঅল এরকম কোন একটা কমন গুডের সাথে কোনো কন্ট্রাডিক্টরি ডিসিশন আমরা নিব না, বরং তার সাথে ইন লাইন যে ডিসিশন গুলো থাকে তার মধ্যে একটা চুজ করলেই হয়ে যাবে। বুঝতে পারছি সংক্ষেপে? হ্যাঁ স্যার বলেন। জি স্যার। স্যার আমরা এই যে লাস্টেরটাতে কমন গোলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি একটা আমার একটা সাজেশন ছিল আর কি, এক্সাম্পল হিসেবে, যে বলেন, এটা কি সঠিক বলেন, হয় কিনা। বলেন। যেমন কি বাংলাদেশে যখন করোনা গেল, ওই সময় বিভিন্ন কোম্পানি যে করোনা লকডাউনের মধ্যে বিভিন্ন কোম্পানি তাদের নিউ অনেক পলিসি চেঞ্জ করছে, এবং যে সেলস এভাবে এভাবে করতে, তারপরে এভাবে এভাবে অ্যাপ্রোচ করতে, এভাবে এভাবে একটু সবকিছু বাজেট কমানো বা এইগুলো করা, এটা কি আমরা স্যার এই যে কমন গুড অ্যাপ্রোচের মধ্যে হ্যাঁ, বসাতে হ্যাঁ, পারি ওই বলতে পারি। সময়কার এইটা? বলতে পারি যে ওই সময়ে কমন গুড অ্যাপ্রোচটা ছিল যে করোনার এফেক্ট থেকে মানুষকে বাঁচানো, তাই না? হ্যাঁ, টু এভরিওয়ান টু এনশিওর দেয়ার সেফটি, এটা ছিল তখন কমন গুড। বুঝতে পারছেন? যার কারণে জি স্যার। ইউনিভার্সিটি গুলো অনলাইন ক্লাসে চলে গেছে। হ্যাঁ, তারপরে যারা অফিসিয়াল ওয়ার্ক গুলা তখন ওয়ার্ক ফ্রম হোম, WAFH, এই ফরমেটে চলে গেল, যে ঠিক আছে অফিসে আসার দরকার নেই। এতে অনেক সমস্যা হয়েছে ইউনিভার্সিটিতে, অনলাইন ক্লাসে যাওয়ার পরে সমস্যা হয়েছে না, স্টুডেন্টরা দেখা যাচ্ছে নানান ধরনের আনইথিক্যাল অ্যাক্টিভিটি করা শুরু করলো, টিচারদের ধরার কোনো ওয়ে নাই। কিন্তু তারপরেও মেইন কমন গুডটা কি ছিল? মেইন কমন গুডটা ছিল যাতে সবাই দিন শেষে আমরা বাঁচতে পারি। হুম, দিন শেষে আমরা যাতে এই একটা একটা কঠিন সিচুয়েশন যাতে আমরা কোনো রকম অতিক্রম করতে পারি, আনলেস দ্যার ইজ এ ভ্যাকসিন, দ্যার ইজ এ কি বলবো, ভ্যাকসিনেশন কামস। হ্যাঁ, ভ্যাকসিনেশন আসতে কিন্তু বাংলাদেশে অনেক সময় লাগছে, জি প্রায় স্যার। ১ বছরের কাছাকাছি তো লাগছে। তো ওই সময়টার মধ্যে অনেক মানুষ মারা গেছে। হুম, আচ্ছা। তো এইটা আমরা মোটামুটি বুঝছি। তাইলে আমরা যদি বুঝে থাকি, আমাদের যে ৪ টা সিচুয়েশন আছে,
তো এবার হচ্ছে আবার স্লাইডে উপরে যাব আমাদের কোশ্চেনে। তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্ট লিখলাম, আইডেন্টিফাই অল্টারনেটিভ লিখলাম। এইবার যেই জায়গাটা আছে চয়েসটা, সেটা হচ্ছে ইভালুয়েশন এন্ড চুজ এন্ড অল্টারনেটিভ। আমরা 4টা 5টা অল্টারনেট সলিউশন দিব, কিন্তু যে কোনো একটা চয়েস আপনি চুজ করবেন। ঠিক আছে, 4-5টা চয়েসেস থাকতে পারে, কিন্তু যে কোনো একটা চয়েস আপনি পছন্দ করবেন। এবং এই যে যেটা চয়েস পছন্দ করছেন, সেটা কেন পছন্দ করছেন, সেটা যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আপনি ব্যাখ্যা করবেন। যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আপনি ব্যাখ্যা করলেন। একটা উদাহরণ দিই, যেমন কথার কথা আমি এনি এনি চয়েস লাইক এইটাই চুজ করলাম। ঠিক আছে, যে রিকোয়েস্টিং দ্য ওনার টু লোয়ার দ্য সেলস টার্গেট। কেউ মনে হয় আসছে, তো এটাই ধরেন আমি কথার কথা চুজ করলাম। তাহলে আমাদের এটা একটু মুছে দেই। এর পরের যে স্টেপটা, তাহলে প্রবলেম স্টেটমেন্ট একটা স্টেপ, পসিবল অল্টারনেটিভস বলতে পারেন, আইডেন্টিফাইং অল্টারনেট সলিউশন বলতে পারেন, যা বলেন সমস্যা নেই। তো এর পরের যে স্টেপটা, এটার নাম আমরা দিলাম মনে করেন ইভালুয়েশন, ইভালুয়েশন, ইভালুয়েশন এন্ড দ্য চয়েস অফ অল্টারনেটিভ। তো এখানে আপনি লেখা শুরু করলেন। এক একজন এক একভাবে লিখবে, এটা মানুষের ঠিক ঠিকানা নাই, যে কেউ যে কোনো ভাবে লিখতে পারে। তো ধরেন আপনি লিখতে শুরু করলেন এইভাবে যে আই চুজ, হ্যাঁ, টু রিকোয়েস্ট দ্য ওনার টু লোয়ার দ্য সেলস টার্গেট। আচ্ছা, এটা হচ্ছে আপনার চয়েস। আপনার যে 4-5টা চয়েস আছে, তার মধ্যে এটা আপনার চয়েস, এটা আপনি ক্লিয়ারলি মেনশন করলেন। এইবার এখন আপনি যে কোনো একটা ইথিক্যাল অ্যাপ্রোচ নেন। এখানে ভার্চু ইথিক্স নিতে পারেন, ইউটিলিটেরিয়ান নিতে পারেন, ফেয়ারনেস নিতে পারেন, কমন গুড নিতে পারেন। আপনার কাছে যেটা মনে হবে যে এটা আমি ভালো বলতে পারবো, আপনি সেটাই নেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা নিবেন সেটার মতো সঠিকভাবে বলতে হবে। হ্যাঁ, সেটা সঠিকভাবে বলতে হবে। যে কোনো একটা আপনি বললেন যে ঠিক আছে আমি কমন গুডে লিখতে চাই। হ্যাঁ, তাহলে এখানে আপনি এভাবে লিখতেই পারেন যে ইন ভিউ অফ কমন গুড অ্যাপ্রোচ, ঠিক আছে, we can say that max, আচ্ছা এখানে ওই লাইনে চলে যাচ্ছে, একটু নিচের লাইন নাকি, we can say that maximizing profit is the most important feature for the survival of a company। ঠিক আছে, if we want to maximize feature, we need loyal and dedicated workers, অথবা এমপ্লয়িজ বলতে পারেন, এমপ্লয়িজ। ঠিক আছে, by reducing the sales target, our employees will have better work life balance in their lives and will show gratitude by staying with the company longer. They will work more because of it, and maybe the high sales target will also be achievable by this approach অথবা by this decision. Therefore, in terms of কি বললাম, কমন গুড
approach, we can say that lowering the sales target is the best decision. কি করলাম স্যাররা? যে কোনো একটা চয়েস আমি চুজ করলাম। যেমন আমি বললাম যে লোয়ার দ্য সেলস করে। আচ্ছা, এরপরে যে কোনো একটা অ্যাপ্রোচ দিয়ে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম। বুঝতে পারছি স্যাররা? এখানে আমি কি লিখছি? এগুলা কিন্তু র‍্যান্ডম, আমার মাথায় যা আসে আমি তাই লিখতেছি। হ্যাঁ? এটাই যে অ্যাকচুয়াল অ্যান্সার, এটাই অ্যান্সার লিখতে হবে, এটাই পরীক্ষায় আসবে এমন কিচ্ছু নাই। ঠিক আছে? আগেই বলে দিচ্ছি আপনাদের। এগুলো মুখস্থ করে নোট নিয়ে স্ক্রিনশট মেরে কোনো লাভ নেই। ঠিক আছে? কারণ এটা কোন পরীক্ষায় আসবেও না, এটা দিবেও না। এটা আমি বোঝানোর জন্য যে আমি লিখবোটা কিভাবে। আচ্ছা, যে আমি বলতে পারি যে আচ্ছা একটা কোম্পানির কমন গুডটা কখন হয়? একটা কোম্পানির কমন গুড তখনই হয় যখন কোম্পানিটা অনেক প্রফিট করে। ঠিক না স্যাররা? হ্যাঁ? আপনারা তো জব করেন। আপনার বেতন কখন বাড়বে? যখন আপনার কোম্পানি অনেক প্রফিটেবল হবে না? স্যাররা যারা জব করি আমরা? স্যার প্রেজেন্টটা একটু দিয়ে দিলে ভালো হতো, তখন চার্জ নাই তো আর কারেন্টও নাই। আচ্ছা, আচ্ছা, আপনার আইডিটা অন্য কাউকে দিয়ে রাখেন, সিআর যে বা কোনো অন্য শেষ। কাউকে দিয়ে রাখেন, আমি দিয়ে দেব। আচ্ছা, তো যেটা ওকে বলতেছিলাম স্যার, মানে 5 যে মাসে যারা কারেন্টে খুব চার্জ। সমস্যা নেই, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি কাউকে আইডিটা একটু দিয়ে রাখেন বা মেসেজ বক্সে দিয়ে রাখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে স্যাররা জব করি কারা কারা আছি, কেউ একজন একটু বলেন তো। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, কোনটা বলবো আরেকবার বলুন। হ্যাঁ, মানে ধরেন স্যার আপনি কি জব করেন, মোহাম্মদ রাফি? জি স্যার। আচ্ছা, ধরেন কথার কথা যে আপনার বেতন 20,000 টাকা। তো এখন আপনার কোম্পানি যদি এখন বর্তমানে যেই সাইজ আছে তার তুলনায় আরো বড় হয়, অনেক বড় কোম্পানি হয়ে যায়, আপনার বেতনটা কি 20,000 টাকাই থাকবে? না স্যার, এটা তো অবশ্যই এটা বাড়বে। বাড়বে। অথবা হয়তো আপনি জব ছেড়ে দিবেন, পরে শুনবেন যে এই কোম্পানি প্রফিটেবল হয়েছে, সেম পজিশনে এখন কথার কথা 30,000 টাকা বেতন দেয়। এরকম না বিষয়টা? তো যে কোনো জি স্যার, বিজনেসের এরকম। জন্যই একটা কমন গুড হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। আর এই প্রফিট ম্যাক্সিমাইজের জন্য ডেডিকেটেড লয়াল এমপ্লয়ি দরকার। কোম্পানির মালিক তো নিজে নিজে কাজ করবে না, কোম্পানির এমপ্লয়িরাই তার জন্য কাজ করে দিবে। এখন তাদের লয়্যালটি, তাদের ডেডিকেশন তখনই আপনি পাবেন যখন তাদের ওয়ার্ক এবং লাইফের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। এই যে আপনি 1 লাখ টাকা সেলস করে তাকে রাত 3টা পর্যন্ত আটকে রাখতেছেন, তার কি ওয়ার্ক লাইফে ব্যালেন্স থাকবে? সে তো 1 সপ্তাহ পর হয়ে যাবে অসুস্থ, সে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। একটা বেটার অপরচুনিটি পাওয়ার সাথে সাথে সে আপনাকে রেজিগনেশন লেটার দিয়ে দিবে। তো এর চেয়ে ভালো না যে আমার সেলসের টার্গেটটা একটু যদি কমাই, আর সেই সেই তুলনায় তার বেতনটার সাথে যদি সামঞ্জস্য থাকে, সে দীর্ঘ সময় আমাকে সার্ভিস দিবে। এটা বেটার না? জি স্যার। হ্যাঁ, এমনও হইতে পারে যে এরকম বেটার সলিউশনের কারণে বা একটা বেটার অ্যাপ্রোচের কারণে তারা আপনাকে আসলেই 1 লাখ টাকা করে প্রফিট নিয়ে আসতেছে, 1 লাখ টাকা করে ডেইলি সেলস নিয়ে আসতেছে, এটাও হওয়ার সম্ভাবনা থাকে। তো অর্থাৎ আমি তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা নষ্ট না করে আমি যদি সেলসের টার্গেটটা একটু কমাই, তাহলে দেখা যাচ্ছে যে সবারই একটা প্রফিট থাকতেছে। এমন তো না যে 50,000 টাকা ডেইলি সেলস আনলে ওনারের কোনো লাভ আসলো না, এরকমও তো না, কিছু লাভ আসতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারি, এইভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারি। তারপরে আরেকজন বলল যে না, আমি এক কাজ করি, এই অ্যাডভার্টাইজিং এন্ড অনলাইন অ্যাক্টিভিটি, এইটাকে আমার আমার পছন্দ হয়েছে, এই চয়েসটাকে আমি নিব। এবং তার মনে হইলো যে ঠিক আছে, আমি এক কাজ করি, ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ দিয়ে ব্যাখ্যা করি। তো ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচটা কি বলে? বেস্ট ওভারঅল কনসিকোয়েন্স। হ্যাঁ, এখন তাইলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমার সেলসের টার্গেটটাও কমতেছে না। আপনি এভাবে বলতে পারেন যে আই চুজ টু চুজ আই চুজ টু ডু অ্যাডভার্টাইজিং এন্ড অনলাইন অ্যাক্টিভিটি টু বুস্ট মাই ডেইলি সেলস উইদাউট রিডিউসিং দ্য ডেইলি সেলস ফ্রম 1 লক্ষ টাকা হইতে পারে 1 লাখ টাকা। আচ্ছা, in terms of utilitarian approach, we know that the best overall consequence, gaining decision is the best decision from all the possible activities. এখানে যদি আমার এই অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি, 4টা অ্যাক্টিভিটির মধ্যে
যে অ্যাক্টিভিটির মধ্যে সবচাইতে বেস্ট ওভারঅল কনসিকোয়েন্স আসবে, ওভারঅল বেনিফিটস এন্ড বার্ডেনস আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন। তো তখন আপনি বলতে পারেন এইভাবে, জিনিসটা বলতে পারেন যে হ্যাঁ, এই অ্যাডভার্টাইজিং এন্ড অনলাইন অ্যাক্টিভিটি করার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। অ্যাপার্ট ফ্রম সেলস, আমাকে এই অ্যাডভার্টাইজিং এবং অনলাইন অ্যাক্টিভিটির জন্য আমাকে ওটা একটু বেশি পরিশ্রম করা লাগবে। কিন্তু যেহেতু আমার ডেইলি সেলসটা বাড়তেছে এবং যেহেতু কি বলবো যে আমি আমার 1 লক্ষ টাকার যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা যেহেতু আমি ফিল আপ করতে পারতেছি, আমি কিন্তু কোয়ার্টার শেষে ঠিকই একটা বোনাস বা একটা অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রেজাল আমি আমার কোম্পানি থেকে পাবো, ঠিকই পাবো। তো আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, আমার কষ্ট একটু বাড়তেছে, ঠিক আছে, হ্যাঁ, পারহ্যাপস এ লিটল বিট বার্ডেন ইজ আপন মি টু ইনক্রিজ দ্য প্রফিট, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ার কোম্পানি ইজ থ্রাইভিং, আওয়ার সেলস টার্গেট ইজ অ্যাচিভড, অ্যান্ড I will be appraised for my efforts from my owners. তো দেখেন এটাও কিন্তু একটা অ্যান্সার হইতে পারে। তাহলে আপনি যেই ডিসিশনই নেন না কেন, যে কোনো একটা অ্যাপ্রোচে আপনাকে এই অ্যান্সারটা ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমাদের এই পার্টটুকু হচ্ছে একটা ক্রুশাল পার্ট। সেটা হলো ইভালুয়েট এবং যে কোনো একটা চুজ অল্টারনেটিভ। আপনাকে ইভালুয়েশনটা যে কোনো একটা এথিক্যাল অ্যাপ্রোচে করতে হবে। অ্যাপ্রোচটার নাম লিখবেন, বলবেন অ্যাপ্রোচটা কি, আর আপনার অ্যান্সারের সাথে অ্যাপ্রোচটা কিভাবে কানেক্টেড। এইটা যে কোনোভাবে আপনি লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই যে না এটা বলতে হবে ওইটা বলতে হবে। আপনি যেভাবেই নেন না কেন এই 4টা অ্যাপ্রোচ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলেই। আচ্ছা, তো এইটার পরে হয় কি? এইটার পরে আসতেছে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের বিষয়টা। তো আমি ধরেন আমরা এরকম ম্যানেজাররা 4-5 জন বসলাম। 4-5 জনের মাথায় 7-8টা আইডিয়া ছিল। 7-8টা আইডিয়ার মধ্যে আলোচনার পরে যেকোনো একটা আইডিয়া সিলেক্ট হলো যেটা আমরা পলিসি হিসাবে সেট করব। তখন ওই আইডিয়াটা যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন রিয়েল লাইফে, কোম্পানিতে যখন বলবেন যে ঠিক আছে এখন থেকে আমরা এই ডিসিশন মেনে চলবো সবাই, তখন একটা ইস্যু হবে যে মানুষের একটা ন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে নতুন কোনো চেঞ্জ মানুষ সহজে নিতে পারে না। এটা একটা মানুষের ন্যাচারাল অভ্যাস। যেমন একটা উদাহরণ দেই, মনে করেন যে আপনার আম্মু আপনার পড়ার টেবিল গুছাই দিল, তখন প্রথম কয়েকদিন বিরক্ত লাগে না? হুম, যে আমার জিনিস কেন ধরলা, আমি তো এটা গুছাই রাখছিলাম আমার মতো, তুমি এসে আবার কেন গুছাইলা? এরকম কথা আমরা বলি না অনেক সময়? জি স্যার। জি স্যার। বা মনে করেন যে আপনার খাটটা আগে একভাবে ছিল, আপনার আম্মু এসে খাটটা একটু ঘুরাই দিল, প্রথম 2 দিন বিরক্ত লাগে না যে কেন খাটটা ঘুরাই দিল, আগেই তো ভালো ছিল? হ্যাঁ, তো পরে দেখা যায় 7 দিন পরে যে না ঠিকই আছে, এখন আপনার আম্মা হচ্ছে খাটটা একটু ফ্যানের কাছে এনে দিচ্ছে বা টেবিলটা ভালোভাবে গুছাই দিচ্ছে, আপনার এখন মনে হচ্ছে না এই ডিসিশনটাই মনে হয় ভালো ছিল। হুম? এরকম আমরা অনেক সময় দেখি না আমাদের নিজেদের লাইফে? তো এই ব্যাপারটা মানুষের একটা ন্যাচারাল একটা বিহেভিয়ার। হ্যাঁ, এটা কোম্পানির ক্ষেত্রেও হয় যে একটা নতুন পলিসি যখন আসে প্রথম ভাল লাগে না, এই ডিসিশনটা নিতে ইচ্ছা করে না। হ্যাঁ, মনে হয় যে না এটা আগেই তো ভালো ছিল, আগের সিস্টেমই তো ভালো ছিল, আবার কি নতুন চালু করলো। কিন্তু তারপরেও লিডারশিপের এই ধরনের ডিসিশন নেওয়া লাগে এবং ডিসিশনটাকে অটুট থাকা লাগে এবং মানুষকে বোঝানো লাগে যে দেখো ডিসিশনটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটা একটা লজিক্যাল প্রসেসের মাধ্যমে আসছে। এই যে আমার লজিক, হ্যাঁ, এরকম বিভিন্ন, মনে হয় কেউ আসছে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন লজিকের মাধ্যমে আমরা আমাদের প্রবলেমটা সলভ করছি। তো মেবি আওয়ার প্রবলেম উইল বি সলভড ইন এ বেটার সলিউশন। ঠিক আছে, আমাদের সলিউশনটা হয়তো ভালো আসবে। তো আহ, এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ যেই ডিসিশনটা নিবেন সেটা কোম্পানির মধ্যে আপনাকে ইমপ্লিমেন্ট করবেন, আপনি সবাইকে মানতে বাধ্য করবেন। আচ্ছা, এবার আসে ইভালুয়েট রেজাল্ট। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে যে আপনি 6 মাস বা 1 বছর পর দেখবেন যে আপনার যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা, সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। হ্যাঁ, যদি প্রবলেমটা সলভ হয় তাহলে তো ভেরি গুড। আর যদি প্রবলেমটা সলভ না হয় তাহলে 6 মাস পরে বা 1 বছর পরে আমি আবার প্রবলেম স্টেটমেন্ট জেনারেট করব, আমি আবার অল্টারনেট কিছু সলিউশন বের করব। ওই অল্টারনেট সলিউশনগুলোর মধ্যে যে কোনো একটা সলিউশন আমি চুজ করব, চুজ করে এটা ইমপ্লিমেন্ট করে দেখবো যে কাজ হয় কিনা। তো এইভাবেই আমাদের এই অ্যালগোরিদমটা চলতে থাকবে। তো এখন আমাদের এক্সাম হলে ইমপ্লিমেন্ট ইভালুয়েট এগুলা করার তো সুযোগ নাই, আমি কোথায় ইমপ্লিমেন্ট করবো?
বা আমি কোথায় ইভালুয়েট করব। তো সেই জন্য আমরা এখানে গড়পড়তা কিছু লেখা লিখতে পারি। হ্যাঁ, যেমন আমি এক্ষেত্রে লিখতে পারি, যেমন এখানে একটু একটা আমি অ্যান্সার লিখলাম, অ্যান্সার লেখার পরে আমি এখানে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন, তো এখানে আমি 4-5টা কথা লিখতে পারি যে দেন আই উইল ইমপ্লিমেন্ট মাই ডিসিশন ইন মাই কোম্পানি অ্যাজ এ ম্যানেজার আফটার এ ফিউ মান্থস we will evaluate the performance of the store comparing to others other store locations বা something store locations. If our decision was successful, then we stay in our decision. Otherwise, we start the decision making process again to find a better alternative. এরকম কিছু একটা লাইন আপনারা লিখে দিলেন, হ্যাঁ, যে আমি আমার ডিসিশনটা কোম্পানিতে বা আমার ডিসিশনটা আমার পার্সোনাল লাইফে আমি ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পর কিছু মান্থস পরে, 1 বছর পরে বা 2 বছর পরে আমি দেখবো যে আমার পারফরমেন্স ভালো হচ্ছে কিনা, আমার স্টোর থেকে অনেক সেলস বাড়লো কিনা। যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি ভালো না হয় তাহলে এই সেম প্রসেসটা আবার শুরু করব। হ্যাঁ, যাতে অন্যভাবে আবার প্রবলেম স্টেটমেন্ট বের করব, আবার কিছু অল্টারনেট সলিউশন বের করব, আবার সেটা একটা ইথিক্যাল অ্যাপ্রোচ দিয়ে সলভ করব, যে কোনো একটা ডিসিশন চয়েস করে আবার ইমপ্লিমেন্ট করে দেখবো কাজ হয় কি। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রবলেমটাই যদি আসে পরীক্ষায়, আমরা কিভাবে সলভ করব। আবার স্টেপগুলো আমি বলি। প্রথম কথা, আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হবে এবং সিচুয়েশন থেকে আমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট 1 লাইনে লিখতে হবে। কি করতে হবে? কেউ একজন আমার সাথে একটু বলেন তো। 1 স্যার লাইনে, এক লাইনে হ্যাঁ, লিখতে 1 হবে। লাইনে আপনার প্রবলেম স্টেটমেন্টটা লিখতে হবে। নাম্বার 2, এই পয়েন্টটা লিখতে হবে পসিবল অল্টারনেটিভ, যেখানে আমি 3 থেকে 4টা অল্টারনেট সলিউশন দিব। নাম্বার 3, যেকোনো একটা সলিউশন আমি চুজ করব এবং কেন চুজ করলাম সেটা যেকোনো একটা অ্যাপ্রোচ দিয়ে আপনি ব্যাখ্যা করবেন। সেটা ভার্চু ইথিক্স হইতে পারে। হুম? এবং 4 নাম্বার, যেহেতু ইমপ্লিমেন্টেশন এবং ফার্দার ইভালুয়েশনের সুযোগ নাই, সেহেতু আমরা অল্প কিছু লাইন এখানে ইমপ্লিমেন্টেশনে লিখে দিতে পারি। এটা যে আমি যা লিখছি তাই তা না। এটা আপনার যেকোনো আপনার সিচুয়েশন অনুসারে, আপনার অ্যান্সার অনুযায়ী আপনি যেকোনো সুন্দর করে লিখতে পারেন 2টা 3টা লাইন। আচ্ছা, এখন অ্যান্সারটা কতটুকু বড় হবে এটা একটু বলি। এটা 1 লাইন, এইখানে 3 লাইন, এখানে ধরেন 5 থেকে 6 লাইন, আর এইখানে মনে করেন 2 লাইন। সব মিলায় জিনিসটা স্যার 1 পেজ বা 1.5 পেজের বেশি হবে না। কথা বুঝতে পারছেন স্যাররা জি আমার স্যার। কথাটা? আমরা যখন জি স্যার। অ্যাকচুয়ালি, জি স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন পরীক্ষার হলে লিখতে বসবো, সেখানে 1.5 পেজ হবে হাইয়েস্ট। তাও মানে আহ, যদি বড় বড় করে লেখেন আর কি। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যে আমি ওই যে আমাদের ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে আমার নিজের অ্যান্সারটা আমি ঠিকভাবে ডিফেন্ড করতে পারতেছি কিনা, আপনি বুঝাইতে পারতেছেন কিনা, আপনার কথা যদি আমি বুঝতে পারি তাহলে আপনি খুব ভালো মার্ক পাবেন। আর যদি ছাতার মাথায় অনেক কিছু লেখেন, কোনো অ্যান্সারের সাথে কোনো মিলই নাই, হ্যাঁ, কোনো এথিক্যাল অ্যাপ্রোচ ব্যাখ্যা করা নাই, এথিক্যাল অ্যাপ্রোচের নাম গন্ধও নাই, তাহলে তো স্বাভাবিকভাবেই নাম্বারটা কমে আসবে। হুম? জি বুঝতে স্যার। পারছি স্যাররা? আচ্ছা, তাহলে যদি বুঝতেই পারি, এইবার তাহলে আপনারা সবাই খাতা কলম নেন। সবাই খাতা কলম হাতে নেন। নিছি আমরা? খাতা টাতা নিছি? না স্যার, হ্যাঁ, নিচ্ছি। একটু নেন, হ্যাঁ, একটু খাতা টাতা নেন। যাদের সামনে আছে, যারা বাইরে আছি তাদের কথা আলাদা। ক্লাসের সময় চেষ্টা করবেন বাসায় থাকতে, যদি সম্ভব হয়। হ্যাঁ, চেষ্টা করুন, কারণ আমি অনেক সময় বিভিন্ন ওয়ার্ক দিব।
ক্লাসরুমে থাকলে তো ভালোই তো। ক্লাসরুমে থাকলে তো আমি ক্লাসে বসায় আপনাদের হাতে লেখায় তারপরে জিনিসগুলো ঠিক করে দিতে পারতাম। অনলাইন ক্লাসে এটা একটা সমস্যা। সে যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, এবার কে পড়বেন আমার সাথে? একজন পড়লেই হবে। আজমির উদ্দিন পড়বেন? পড়েন। স্যার পড়া যায়। ওকে, সো what would এখান you থেকে do? পড়েন। হ্যাঁ। Okay, so you are a recent graduate of a well-respected business school, but you are having trouble getting a job. You worked with a professional resume service to develop a well-written resume and placed it on several websites. You also sent it directly to contacts at a dozen companies. So far, you have not even had an invitation for an interview. You know that one of your shortcomings in that you have no real job experience to speak of. You are considering beefing up your resume, but en- এক্সাজারেটিং, uh, এক্সাজারেটিং। sorry, exaggerating the extent of the class project you worked on for a few weeks at your brother-in-law's small consulting firm. So you could reward the resume to make it sound as if you were actually employed এমপ্লয়েড, হ্যাঁ। employed and that your responsibilities were greater than greater than they actually were. হুম। হোয়াট উড ইউ ডু? Okay. আচ্ছা, What you থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো বেসিক্যালি গত সেমিস্টারে আমি ৬টা সেকশন নিছিলাম প্রফেশনাল এথিক্সে। এইটা কোনো না কোনো একটা সেকশনের মিড টার্মের প্রশ্ন। বুঝতে পারছি স্যাররা? তা আমি একটু বলি, আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে লেখা আছে, ইউ আর এ রিসেন্ট গ্র্যাজুয়েট অফ এ ওয়েল রেসপেক্টেড বিজনেস স্কুল, বাট ইউ আর হ্যাভিং ট্রাবল গেটিং এ জব। আমাদের কমন সমস্যা, পাস করার পর চাকরি পাচ্ছি না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ। তো you worked with a professional resume service to develop a well-written resume and placed it on several websites. তো বলছে যে আপনি একটা ওই যে বিভিন্ন থাকে না সিভি মেকিং পেজ থাকে না বিভিন্ন রেজুমে বা সিভি বানায় দেয়, 500 টাকা 1000 টাকা নেয়। তো এরকম একটা সার্ভিস ইউজ করে খুব সুন্দর একটা মানে বেশ স্ট্যান্ডার্ড একটা রেজুমে আপনি বানাইছেন। হ্যাঁ, এবং বিভিন্ন ওয়েবসাইটে যেমন লিঙ্কডইন বা বিডি জবস আর ইত্যাদি ইত্যাদি এসব জব, এটিবি জবস, এরকম বিভিন্ন জায়গায় আপনি মনে করেন জিনিসগুলা বসাইছেন। ইউ অলসো সেন্ট ইট ডিরেক্টলি টু কন্ট্যাক্টস এট এ ডাজন কোম্পানিজ। আপনার পরিচিত বন্ধু বান্ধব তাদেরকেও বলছেন যে দোস্তরা একটু দেখি, সরি, হ্যাঁ বন্ধুরা একটু দেখো আমার জন্য, বা বিভিন্ন মামা খালু সবাই পাঠাইছেন, বিভিন্ন কোম্পানিতে পাঠাইছেন। আপনার চেষ্টার কোনো কমতি নাই, ঠিক আছে? সো ফার, এখন পর্যন্ত, ইউ হ্যাভ নট ইভেন হ্যাড এন ইনভাইটেশন ফর এন ইন্টারভিউ। বলছে যে জব তো দূরের কথা, আপনি ইন্টারভিউ কল পর্যন্ত পাচ্ছেন না। আচ্ছা, ইউ নো দ্যাট ওয়ান অফ ইউর শর্ট কামিংস ইজ দ্যাট ইউ হ্যাভ নো রিয়েল জব এক্সপিরিয়েন্স টু স্পিক অফ। তো আপনার একটা বড় প্রবলেম, আপনি জানেন যে আপনার ওইভাবে কোনো জব এক্সপিরিয়েন্স নাই। পাস করছেন, পড়াশোনা করছেন, কিন্তু ওইভাবে কোথাও জব এক্সপিরিয়েন্স নাই। ইউ আর কনসিডারিং বিফিং আপ। বিফিং আপ মানে একটু বাড়ায় বাড়ায় বলা। একটু যায় না সেটা একটু বাড়ায় বাড়ায় বলা আর কি। Beefing up your resume by exaggerating the extent of the class project you worked on for a few weeks at your brother-in-law's small consulting firm. আচ্ছা, এইবার স্টোরিটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি আপনার প্রজেক্ট, সরি, কি বলে, আপনার পড়াশোনার সময়, হ্যাঁ, একটা কোনো প্রজেক্টের কাজে আপনার দুলাভাইয়ের কোম্পানিতে কিছুদিন গেছিলেন। তো এখন এই যে কয়েক সপ্তাহ যে দুলাভাইয়ের কোম্পানিতে গেছেন, এইটাকেই আপনি এখন একটা জব এক্সপিরিয়েন্স হিসেবে শো করতে চাচ্ছেন আপনার সিভিতে। ইউ কুড রিওয়ার্ড মানে ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে অন্যভাবে লেখা। ইউ কুড রিওয়ার্ড দ্য রেজুমে টু মেক ইট সাউন্ড অ্যাজ ইফ ইউ আর অ্যাকচুয়ালি এমপ্লয়েড।
and that your responsibilities were greater than they actually were. তো আমরা সবসময় লেখি যে আমি এখানে কাজ করছি এবং আমার রেসপন্সিবিলিটি গুলো এগুলো ছিল। তো এখন আপনি চাইতেছেন যে ওই যে দুলাভাইয়ের অফিসে কিছুদিন গেছিলেন, হ্যাঁ, পড়াশোনার কোনো একটা হয়তো ইন্টার্নশিপ বা কোনো একটা কাজে। তো ওইটাকেই আপনি জব এক্সপেরিয়েন্স হিসেবে লিখতে যাচ্ছেন এবং আপনি লিখতে যাচ্ছেন যে আমি অনেক কিছু করছি। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট দায়িত্ব আমি পালন করছি। আচ্ছা। তো এখন হোয়াট উড ইউ ডু? আপনি কি করবেন? তো আমরা ১ম এই বলছিলাম যে এরকম একটা সিচুয়েশন যখন আমাকে দেওয়া হবে, সেখান থেকে আমরা ১ম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট লেখা। অর্থাৎ একটা সেন্টেন্সে আমাদের এই সিচুয়েশনের মেইন ইথিক্যাল ইস্যুটা লিখতে হবে। তাহলে স্যাররা আমাকে নরমাল ভাবে বলেন তো এই যে সিচুয়েশনটা দেওয়া আছে এটার কি ইথিক্যাল ইস্যুটা কি? বলেন তো কেউ একজন। একজন না মানে সবাই বলেন। সবাই কিছু না কিছু আইডিয়া শেয়ার করে। নাইলে বুঝতে পারবেন না এটা প্রবলেমটা সলভ কিভাবে করতে হয়। কিছু না কিছু বলেন। যার যেটা মনে চায়। হ্যালো? কি হলো? শুনতে স্যার, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। যার যেটা মনে আসে আপনাদের এটা কোনো শুদ্ধ নাই, রং নাই আমরা প্র্যাকটিস করতেছি। বাট এটা কিন্তু একটা রিয়েল কোয়েশ্চেন। হ্যাঁ? লাস্ট সেমিস্টারে আপনাদেরও এরকমই কিছু না কিছু একটা প্রশ্ন আসবে। এটাই আসবে তা না, এটা আসতেও পারে ঠিক নেই। স্যার বলেন। এটার ক্ষেত্রে একটা ইস্যু হতে পারে যে ওই যে ফ্রেশারদের জব নেওয়ার ক্ষেত্রে যে উইদাউট এক্সপিরিয়েন্স কাউকে অ্যাপ্লাই করবে না, তো সেক্ষেত্রে আমি নিজের ইভ্যালুয়েশন কিভাবে বাড়াবো, যে হ্যাঁ আমি ফ্রেশার হওয়া সত্ত্বেও আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি সেটা কিভাবে প্রকাশ করবো? আচ্ছা কাছাকাছি এটা একটা গেছে ইস্যু হতে বাট পারে। নট অ্যাকচুয়ালি এটা। অন্য কেউ একজন? এটা ইথিক্যাল ইস্যুটা না। অন্য কেউ একজন? বলেন স্যার আমি তো নাম্বার কাটবো না। আপনাদের একটু এই কোর্সটা একটু কনভারসেশনাল হইতে হবে। একটু কথা বলতে হবে। হ্যাঁ? না হলে আ এই ভালো রেজাল্ট করতে পারবেন না। উল্টা-পাল্টা জিনিস লিখবেন, পরীক্ষায় একদম পুয়ার মার্ক আসবে। বরং আপনারা যদি কনভারসেশন করেন, নিজেদের আইডিয়াটা ক্লিয়ার করেন, অনেক ভালো মার্ক আসবে। আমার এক্সপেরিয়েন্স তাই বলে। হুম? অন্য কেউ একজন কিছু বলেন? আ তার এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও এক্সপিরিয়েন্স দেখানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেইন এথিক্যাল ইস্যু। হ্যাঁ? সোজা বাংলায় বলি স্যার সিভিতে মিথ্যা কথা বলা। এইটা এখানে এথিক্যাল ইস্যু। আমার এক্সপেরিয়েন্স নাই, সেটা সমস্যা না। আমি এক্সপেরিয়েন্সটা যে এড করব মিথ্যা কথা বলে, এইটা হচ্ছে আমার এথিক্যাল ইস্যু। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা এই জিনিসটাকে একেকজন একেকভাবে লিখবে, কোনো ঠিক নাই। হ্যাঁ? এথিক্যাল ইস্যুটা যে কেউ যেভাবে লিখতে পারে। তা আমি ধরেন লিখলাম এরকম যে আ প্রবলেম স্টেটমেন্ট অনেকটা এরকম যে I want to tell lies in my resume about my job experience. লিখলাম। একটা লাইন লিখলাম। হুম? কোনো সমস্যা? অন্য কেউ হয়তো বলতে পারে যে I want to exaggerate my job experience in my CV হইতে পারে। হ্যাঁ? কেউ হয়তো বলল যে this particular person হুম? আ কিন্তু ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে ২-৩ টা সেন্টেন্স লেখা যাবে না। লিখতে হবে অনলি একটা সেন্টেন্স। ঠিক আছে? একটা পার্টিকুলার সেন্টেন্স লিখতে হবে। প্রবলেম স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে এক সেন্টেন্সের একটা বিবরণের মতো যে এক বাক্যে বলতে হবে। সো এখানে আপনাদের যাই লেখেন না কেন সেন্টেন্স হবে একটা। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। আচ্ছা। তো এইবার চলেন এটা কিছু অল্টারনেট সলিউশন আমরা দেখি। কিছু পসিবল সলিউশন, কিছু অল্টারনেট সলিউশন আমরা দেখি। বলেন তো স্যাররা যে এই মিথ্যা কথা না বলে আর কি করা যেতে পারে? হ্যাঁ? বলতে বলতে থাকেন তো কিছু অল্টারনেট সলিউশনস। স্যার, যা আসে মাথায়। কোনো স শুদ্ধ কোনো ভুল নাই। কোনো ইয়ে নেই। স্যার এখানে কি আমরা এভাবে যদি ই করি যে ডিরেক্ট ওখানে উল্লেখ করে দিলাম সিভিতে যে আই ডোন্ট হ্যাভ এনি অফিসিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাট আই হ্যাভ ডান দিস প্রজেক্ট ইন দিস কোম্পানি অ্যাজ এ হইতে ইন্টার্ন। পারে, হইতে পারে। তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি কথার কথা ধরেন এইভাবে লিখলাম। একটা অল্টারনেট সলিউশন যে ধরেন লিখলাম যে মেনশনিং মাই ট্রু স্কিলস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস
ইন দ্য রেজুমে হইতে পারে। তো আমার অ্যাকচুয়ালি কি স্কিলস আছে, আমার কিছু সফট স্কিল থাকতে পারে বা কিছু ছোট ছোট প্রজেক্ট বা এক্সপিরিয়েন্স থাকতে পারে, হয়তো অ্যাকচুয়াল জব এক্সপিরিয়েন্স নেই, এটা আমি রেজুমেতে লিখতে পারি, হ্যাঁ হইতে পারে। অন্য কেউ, অন্য কেউ, আরে যে কোনো কিছু, আপনি চিন্তা করে দেখেন, একটা কিছু বলেন, 3-4টা সলিউশন দেখি। স্যার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ করা, হ্যাঁ হ্যাঁ হইতে পারে, ভেরি গুড, ভেরি গুড। যে আমি সরাসরি জবের জন্য এখন অ্যাপ্লাই করতেছি, তাহলে এক কাজ করি, আমি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করি, ওইখানে তো আর এত জব এক্সপিরিয়েন্স লাগবে না। হ্যাঁ হইতে পারে। তাহলে আমরা এটাকেও একটা পয়েন্ট হিসাবে লিখি যে ডুইং ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ ইনস্টেড অফ অ্যাপ্লাইং ফর রেগুলার জব টু গেইন সাম এক্সপিরিয়েন্স। হ্যাঁ ভেরি গুড। আরো আরো দু একটা কারো কারো মাথায় আসে, যা আসে মাথায়, ভুল হোক শুদ্ধ হোক সমস্যা নেই, চাই যা মন চায় বল। হুম, দু একটা পয়েন্ট বলেন। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার এটা কি করা যায় যে তাদেরকে এটা আশ্বাস দেওয়া যে আমি আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এবং আমার কোনো প্রজেক্টও নাই, বাট আই এম আ গুড লার্নার, যে আমি কুইক লার্নার, আমি শিখতে রাজি আছি এবং আমাকে হ্যাঁ যদি লিখতে শেখার পারেন, সুযোগ করে দেওয়া হয় হ্যাঁ চাকরির লিখতে মাধ্যমে। পারেন। তো অনেক ধরনের আছে, যেমন আমি আমি একটা বললাম যে এনিথিং, মানে বললাম আগেও বলতেছি, কোনটা সঠিক কোনটা ভুল এটা আমরা একটু পরে দেখব, ইভালুয়েশনের সময় দেখব। আমি একটা দিলাম যে ধরেন কথার কথা যে আমরা স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, যে ঠিক আছে আমার এখন যেহেতু স্কিলও একটু কম, ইয়াও একটু কম, এক্সপিরিয়েন্স একটু কম, তাইলে আমি এক্সপিরিয়েন্স বিল্ড আপ করি। যেমন একটু আগে বলছেন আমার প্রজেক্ট নাই, তাহলে এটা তো হওয়া যাবে না, কিছু না কিছু তো থাকতে হবে। তাহলে এরকম লিখলেন যে গেইনিং স্কিলস বাই ডুইং সাম অনলাইন কোর্সেস হইতে পারে, ডুইং সাম, হ্যাঁ, ট্রেনিং অনলাইন অ্যান্ড বিল্ড স্মল প্রজেক্টস, হ্যাঁ, প্রজেক্টস অথবা বিল্ড স্মল পোর্টফোলিও, পোর্টফোলিও হইতে পারে, অ্যান্ড মেনশন ইট ইন দ্য সিভি। তো এরকম অনেক কিছু হইতে পারে। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের 3-4টা সলিউশন, আপনারা যদি আরেকটু, যেমন আগেই বললাম যে আমার অন্যান্য ক্লাসগুলা অনেক বেশি কনভারসেশন করে, আরো বেশি বেশি পয়েন্ট তারা অ্যাড করে, আপনারা বলতে থাকলে আমি এইখান থেকে এই ক্লাস থেকে 7 থেকে 8টা পয়েন্ট পেতাম। কথা বুঝছে? 7 থেকে 8টা পয়েন্ট আপনারাই ব্যয় করে দিতেন। আচ্ছা সে যাই হোক। তো আরেকটা পয়েন্ট আমরা বলে রাখি, যেমন মনে করেন যে এরকম একটা পয়েন্ট আমরা দিয়ে রাখি যে টেলিং লাইস অথবা লাইস ইন দ্য রেজুমে টু এনশোর অ্যান ইন্টারভিউ। এরকম একটা পয়েন্টও রাখলাম যে না, মিথ্যা কথাই বলবো, হ্যাঁ, এত এত পারবো না, আমি জবের ইন্টারভিউ পাচ্ছি না কিছু না, হ্যাঁ আমার দরকার ইন্টারভিউ, আমি মিথ্যাই লেখা রাখলাম, যা হওয়ার হোক। এটাও তো একটা হইতে পারে, পারে না? একটা সলিউশন হইতে পারে না? স্যার তাহলে তো আরো একটা সলিউশন অ্যাড করা যায়, হ্যাঁ, বলেন বলেন যে বলেন। কিছু ফলস প্রজেক্ট নিয়ে এসে হ্যাঁ ফলস সেই জায়গায় প্রজেক্ট নিয়ে এসে, নিজের হ্যাঁ নিজের লিখলেন, কি দিয়ে দিলাম, হ্যাঁ লিখলেন নিজের যে পরিচয় দিয়ে দিলাম। অ্যাডিং সাম স্মল প্রজেক্ট লিখলেন, আপনার কোনো সমস্যা নেই, অল্টারনেট সলিউশন। অথবা কিছু অনলাইন কোর্সের নিয়ে আসলাম, সার্টিফিকেট নিয়ে আসলাম যে সার্টিফিকেট, হ্যাঁ আই হ্যাভ বলছিলাম। সাম সার্টিফিকেটস ইন দিস কোর্সেস এন্ড আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, হুম, বাট ভেরি গুড, অরিজিনাল সত্য কথা বলতে আমার হিসেবে কিছুই জানা নেই। ঠিক আছে। তো আমরা লিখতে পারি। তো তারপরে আসতেছে হচ্ছে এই যাই লিখলেন না কেন, হ্যাঁ, যতগুলাই আপনি অল্টারনেট সলিউশন প্রপোজ করলেন না কেন, এখন যে কোনো একটা চুজ করতে হবে, এবং যে কোনো একটা আপনাকে যে কোনো এথিক্যাল অ্যাপ্রোচে ব্যাখ্যা করতে হবে। বুঝতে পারছি? তো যেমন আমার কথার কথা, আমি যদি একটু ভার্চু এথিক্সটা একটু দেখাইতে চাই, আমি ভার্চু এথিক্স দিয়ে ধরেন আমি বললাম যে ডুইং ইন্টার্নশিপ, তাইলে আমরা ভার্চু এথিক্স এর মধ্যে কি পড়ছিলাম? ভার্চু এথিক্স মানে হচ্ছে একজন ভার্চুয়াস, একজন ভালো মানুষ। আচ্ছা 15 মিনিটস আছে। তো একজন ভালো মানুষ, একজন আদর্শ গুণ সম্পন্ন মানুষ, সে এই 4-5টা ডিসিশনের মধ্যে যেটা নিত সেটাই কারেক্ট ডিসিশন। বুঝতে পারছি স্যাররা? এটা এটা পড়াইলাম না আপনাদের ভার্চু এথিক্স?
হুম জি জি স্যার। স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যদি বলি যে কথার কথা ডুইং ইন্টার্নশিপ, হ্যাঁ এটাকে আমার পছন্দ হয়েছে, অথবা মেনশনিং মাই ট্রু স্কিলস, এটাকে আমার পছন্দ হয়েছে। তা আমি এটা লিখলাম যে আই ওয়ান্ট টু চুজ আর টু ডু ইন্টার্নশিপ instead of directly applying for a job, directly applying for a job right now, ঠিক আছে? In terms of virtue ethics, hmm, approach, we know that a virtuous virtuous person would never tell lie in their in his or her in he lie in his or her resume, ঠিক আছে? I also will not but won't lie in my resume, ঠিক আছে? Following this approach, doing the internship may not immediately bring me good salaries, but it will definitely increase my existing skills and add to my experience. I can use this experience some months later in my CV, thus increasing my chances of getting more favorable jobs. ফেভার অবশ্য দুই ইউ দিয়েও লেখা যায়, এ দিয়েও লেখা যায়, দুইটা বানানই আছে। more favorable jobs. Therefore, I choose to select the option number 2 হতে পারে, option number 2, following the virtue ethics approach. তো এই যে দেখেন আমি যে আপনাদের সামনে অ্যান্সার গুলো লিখতেছি, এগুলোকে আমি মুখস্থ করে আসছি। আমি আমার মনের মাধুরী মিশায় নিজের মতো লজিক লিখতেছি, ঠিক আছে? কোনো কিছুকে আমি মুখস্থ করে আসছি স্যাররা? না স্যার। না, আমি নিজের মতো একটা লজিক বের করতেছি যে আমি কেন মনে করতেছি ইন্টার্নশিপ করাটা বেটার। আচ্ছা, একজন ভার্চুয়াস পারসন সাধারণত সত্যি কথা বলে না, একজন ন্যায় নীতি আদর্শ গুণ সম্পন্ন মানুষ। হুম জি স্যার। হ্যাঁ, একজন ভার্চুয়াস পারসন কি লিখবে যে আমার রিজুমের মধ্যে এই অবস্থা, হ্যাঁ আমি কাজ করি নাই একটা জায়গায়, বা সিরিয়াস কোনো কাজ করি নাই, হয়তো ছোট একটা প্রজেক্টের কাজে গেছিলাম, বাট এটার আমি বড় একেবারে ফুলায় ফাঁপায় বড় করে লিখলাম আমার রিজুমের মধ্যে বা সিভির ভিতরে। এটা একজন ভার্চুয়াস পারসন করবে না, আমিও করব না। যেহেতু একজন ভার্চুয়াস পারসন কোনোদিনও এই ডিসিশন গুলা চুজ করবে না, সো সেক্ষেত্রে আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার ডিসিশন। আচ্ছা কেন? কারণ হচ্ছে ইন্টার্নশিপ করলে আপনি হয়তো প্রথমেই 20-30 হাজার টাকা বেতন পাবেন না, কিন্তু ডেফিনেটলি এটা আপনার স্কিল ডেভেলপ করবে, আপনাকে প্রফেশনাল অ্যাটায়ার গুলা শিখাবে, আপনি আপনি একটা প্রফেশন সম্পর্কে বেশ অনেকখানি আইডিয়া পেয়ে যাবেন, যেটা পরবর্তীতে আপনি এক্সপিরিয়েন্স হিসাবে কিছু মাস পরেই ইউজ করতে পারবেন, এবং অবশ্যই একটা বেটার অপরচুনিটি আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আর কি করলাম যে আমি, হ্যাঁ ঠিক আছে, আমি সরাসরি জবের জন্য অ্যাপ্লাই না করে ফার্স্টে একটা ইন্টার্নশিপ করি, আমার স্কিলটাও ডেভেলপ হোক, একটু এক্সপিরিয়েন্সও অ্যাড হোক, তারপরে আমি রেগুলার জবের জন্য আবার অ্যাপ্লাই করব। এইভাবেই লিখলেন। কয়টা স্যার, লাইন লিখছি? কয়টা লাইন লিখছি? 1 লাইন, 2 লাইন, 3 লাইন,
4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন। খুব বেশি কিন্তু লিখিনি। এটা খাতায় লিখলে হাফ পেজ হবে হাইয়েস্ট। হুম? এদিকে ৩-৪ লাইন আর এদিকে ১ লাইন। সব মিলে আমার এই টোটাল প্রশ্নের উত্তরটা দিতে আপনার ১.৫ পেজের বেশি লাগার কথা না। ১ থেকে ১.৫ পেজের বেশি লাগার কথা না। আর লাস্টে দিয়ে আপনি কিছু ইমপ্লিমেন্টেশন লিখলেন যে ইমপ্লিমেন্টেশন যে আই উইল কন্টিনিউ টু অ্যাপ্লাই ফর নিউ ইন্টার্নশিপস, হ্যাঁ, I will try to gain more skills and experience. I will try to sharpen my skills and experience. And after some months, I will re-evaluate my position, whether doing an internship was a correct decision or not. If it was not correct, then I will re-implement this algorithm to find a better alternative to my problem. Yes, sir. Or if I get a new job, then my selected decision বা selected choice was actually the best decision for my life. একেকজন একেকভাবে বলবেন। আমরা ৩০ জন মানুষ এখানে আছি। ৩০ জন ৩০ ভাবে অ্যান্সার দিব। কথা বুঝতে পারছি? কোনো রেস্ট্রিকশন বা মুখস্থ বা স্ট্রিক্ট কোনো অ্যান্সার এখানে নাই। জি তো স্যার। আমি যেটা এখন করব সেটা হচ্ছে যে এই প্রবলেমটাই, হ্যাঁ? এখানে যে এই প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটাই আপনারা প্র্যাকটিস করবেন। এবং প্রবলেম স্টেটমেন্ট লিখবেন, কিছু অল্টারনেট সলিউশন দিবেন ৩-৪ টা, যেকোনো একটা ইথিক্যাল অ্যাপ্রোচ। কেউ হয়তো ফেয়ারনেস পছন্দ করবে, কেউ হয়তো ইউটিলিটিয়ান পছন্দ করবে, কেউ হয়তো কমন গুড পছন্দ করবে। হ্যাঁ, যে যেরকম পারেন একটা অ্যান্সার লিখে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এখানে কোনো নাম্বারিং হবে না। এখানে আমি অ্যাসাইনমেন্টটা ওপেন থাকবে। যেকোনো সময় আপনি জমা দিতে পারেন। আমি জাস্ট খালি আপনাদের কতগুলো অ্যান্সার একটু দেখতে চাই যে কি আসে। হ্যাঁ, হাতের লেখার কি অবস্থা। হাতের লেখা বলতে হাতের লেখা সুন্দর না খারাপ সেটা না। হ্যাঁ, কারণ আমি যদি ক্লাসে থাকতাম আমি আপনাদের সবাইকে নিয়ে লেখাইতাম এবং লেখায় লেখায় আমি প্র্যাকটিস করাইতাম। বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, তো তাহলে আমি একটা অ্যাসাইনমেন্টের মতো ক্রিয়েট করব। আপনার এইটারই সলিউশনটা এইভাবে যেভাবে শিখাইছি সেটা একটু লিখে আপনার ক্লাসে একটু আপলোড করবেন। এটার জন্য কোনো মার্কও নাই। এটার কোনো রেস্ট্রিকশন, টাইম রেস্ট্রিকশন কিছুই নাই। আপনারা জাস্ট খালি একটু লিখবেন। আমি নেক্সট ক্লাসে দেখবো যে ২-৪ টা ভালো লেখা আসে কিনা। যদি ভালো লেখা আসে, পছন্দ হয়, আমরা একটু শেয়ার করলাম, নিজেরা শিখলাম। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই কারণ আমাদের ৯ মিনিট সময় বাকি তো। ৮ মিনিট আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। জয় মজুমদার, Yes, sir. নাজিল আহমেদ, সুমন্ত মজুমদার। স্যার নাজিল আহমদ। আচ্ছা Present, আচ্ছা, sir. নাজিল আহমদ আছে। সুমন্ত মজুমদার, Present, sir. সুমন্ত আছেন? আচ্ছা। জি স্যার আছি। স্যার জয় মজুমদার, জি স্যার। দিলরুবা খাতুন, যাদের হয়ে গেছে একটু সাইলেন্ট করেন। দিলরুবা খাতুন নাই। ফাহিম এজেন্ট আহমেদ, আছি দিলরুবা খাতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাহিম আহমেদ, ইয়েস স্যার। কেউ মনে হয় আসছে, জিমেল ইউজার। আচ্ছা, কাজী সানিয়াত আহমেদ, ইয়েস স্যার। শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন, তাসলিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসুর রহমান মাহিন, স্যার উনি ছিল প্রথমে। আচ্ছা আচ্ছা, রাফি ইসলাম ফারাজি, আবু সায়েদ স্যার রাফি সানি, ইসলামও ছিল স্যার এতক্ষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবু সায়েদ সানি Present, না sir. সানভি? আবু Present, সায়েদ, sir. আচ্ছা। সুমি খাতুন, সুমি খাতুন, আচ্ছা। রেজওয়ানুল হক রাতুল, Yes, sir. আজহারুল ইসলাম, Present, sir. মামুন হক, স্যার মামুন Present, sir. হক আছে। আচ্ছা। মেহেদী পারভেজ মোনেম খান, মেহেদী পারভেজ, রিফাত হোসেন, Yes, sir. অনিক সাহা, অনিক সাহা মনে হয় ছিল। স্যার পরীক্ষা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, তসলিম আচ্ছা। ভুঁইয়া, Yes, sir. আল শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। তারপর মারুফ হোসেন, মারুফ হোসেন, পাঁচটা আজমির কিছু উদ্দিন, ছিলাম না।
আজমিরউদ্দিন Yes, sir. আব্দুল্লাহ, এস Yes, এম sir. সাদমান দীপ্ত, এস এম সাদমান, আচ্ছা দীপ্ত নাই। স্যার আমার প্রেজেন্টটা হয় নাই স্যার। কোন স্যার? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার নাজমুল হাসান 32 জয় মজুমদার স্যার। আচ্ছা একটু দাঁড়ান স্যাররা। 3232 3232 হ্যাঁ 3232 তো স্যার আমার রেজিস্ট্রেশন প্রেজেন্টটা হয় হয় নাই। নাই 3178 3178 হ্যাঁ জামিল জামিল হোসেন। হোসেন। ওকে আর কেউ? এই স্যার 3232 স্যার 3232 এটা হয় নাই। রেজিস্ট্রেশন হয় নাই। না না রেজিস্ট্রেশন হয় নাই। একটু আরিফ স্যারকে নক দিয়েন। এটা স্যার কত নাম্বার রুমে বলতে হবে? রুম 502 তো নাম্বার হচ্ছে রুমে। 501 আর আরিফ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিয়েন সিআর এর থেকে। আচ্ছা ওকে স্যার। আর কে আর কেউ আছেন? আচ্ছা ঠিক আছে টাইম খুব একটা নাই। এবার বলেন স্যাররা আজকের ক্লাসে যতটুকু পড়াইছি কোশ্চেন কনফিউশন। স্যার সবকিছু মোটামুটি বুঝছি স্যার। কোশ্চেন ছিল যে অ্যাসাইনমেন্ট এর কথা বললেন স্যার, ওটার লিংক আর প্রশ্নটি স্যার আপনি ক্লাসরুমে আপলোড করে দিবেন। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ওটার কি ক্লাসরুমে আপনারা ইয়া নির্দিষ্ট করতে পারেন না কোনো ওই যে সময় থাকবে? না না এটা কোনো মার্কও নাই নাম্বারও নাই। এটা হয়তো কি আর আপনারা শুধু যদি মানে আমার সামনে লেখার ক্লাসে ধরন থাকতেন বুঝতে। তাহলে আমি ক্লাস ওয়ার্কের খাতায় প্র্যাকটিস করাইতাম। যেমন আমার অন্যান্য যারা আমি ফিজিক্যালি ক্লাস নিব তাদেরকে এটা খাতায় করাবো। আপনাদের তো এই সুযোগটা পাচ্ছি না। তো এটাই আর কি ওটা দেখবো আর কি খাতায় কিরকম কি লিখতে পারে। বেসিক্যালি এটা একটা হোমওয়ার্কের মতন নাকি স্যার? এটা হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক যাই হোক না কেন আপনি জাস্ট নিজের যেটা মাথায় আসে আমি যেরকম ভাবে পড়াইছি সেরকম ভাবে অ্যাপ্রোচ গুলো আবারও একবার বলে দিচ্ছি। অ্যাপ্রোচ গুলো হচ্ছে ভার্চু এথিক্স অ্যাপ্রোচ হচ্ছে একজন ভালো মানুষ যেটা চুজ করবে সেটাই সঠিক। ইউটিলিটারিয়ান হচ্ছে কারো একটু লাভ হবে কারো একটু ক্ষতি হবে কারো একটু বেনিফিট হবে কারো একটু বার্ডেন হবে, কিন্তু এই বেনিফিট বার্ডেন ডিস্ট্রিবিউট করার পরে যদি বেস্ট একটা আউটকাম পাওয়া যায়, হ্যাঁ এটাতে সবাই খুশি হবে তা না, বাট ওভারঅল যদি একটা বেস্ট আউটকাম পাওয়া যায় তাহলে সেটাই কারেক্ট ডিসিশন। ফেয়ারনেস বলে একটা লোককেও আপনি ঠকাতে পারবেন না। হ্যাঁ টু ট্রিট অল পিপল দ্য সেম, এখানে কাউকেই বার্ডেন দেওয়া যাবে না, সবার বেনিফিট থাকতে হবে। এইটা যেই ডিসিশনের মাধ্যমে আসবে সেটা হচ্ছে ফেয়ারনেস অ্যাপ্রোচ। আর কমন গুড হচ্ছে আপনার যদি একটা কমন গোল থাকে, যেমন এই যে আমরা আমরা কমন গুড দিয়েও এটা এই সেম উত্তরই, হ্যাঁ যেটা একটু আগে দেখাইলাম যে কথার কথা গেইনিং স্কিলস, এটা একটা কমন গুড কি হইতে পারে যে আমরা সবাই চাই যে প্রফেশনাল ওয়ার্ল্ডে মানুষ তার ট্রু স্কিল ট্রু এক্সপিরিয়েন্সটা শেয়ার করুক। হ্যাঁ এটার মাধ্যমে কি হবে যারা জব সিকার তারাও খুব ইজিলি জব পাবে, আর যারা জব প্রোভাইডার তাদেরও এরকম বম্বার্ডমেন্ট হবে না সিভি দিয়ে যে দুনিয়ার সব ভালো ভালো সিভি আছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো ক্যান্ডিডেট নেই। হ্যাঁ সো একটা কমন গুড হচ্ছে টু এনশোর অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড, টু এনশোর এভরিওয়ান। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয় না আমাকে। আচ্ছা আচ্ছা দিচ্ছি তো। 262 26 265 স্যার মারুফ হোসেন। 265 265 মারুফ হোসেন ঠিক আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এভাবে আসবে। তো আপনারা চাইলে যে কোনো অ্যান্সার চুজ করতে পারেন এবং যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ব্যাখ্যাটা কারেক্ট হতে হবে। হ্যাঁ ইথিক্যাল অ্যাপ্রোচের সাথে কারেক্ট হতে হবে। তো এটা একটু প্র্যাকটিস করবেন। আমাদের আর 30 সেকেন্ডসের মতো চলবে। সো আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে?